বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যাদের মোবাইল আছে বন্ধ করে দাও। শুধু আজকে নয়, এটা ক্লাসও বন্ধ থাকবে। শুধু তোমারটা নয়, যিনি তোমাকে পড়াবেন ওটাও যেন বন্ধ থাকে। অনেক সময় দেখা গেছে তোমাদেরটা ঠিকই বন্ধ আছে, কিন্তু যিনি পড়ান ওটা চলতেছে, তাইলে লাভ হলো না। এমন দৃশ্য যদি কখনো চোখে পড়ে, তোমরা আমাদেরকে অভিহিত করবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশা করি প্র্যাকটিক্যাল নাম্বারে হেরফের হবে না। আছে না, স্যারের বিরুদ্ধে অভিযোগ দেব যদি প্র্যাকটিক্যালি ফেল করে দেয়। এই ভয়টা কিন্তু এখানে নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি টেনশনই আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ যারা তোমাদের সবার মনের আশা পূর্ণ করেন, এই কামনা করে আমি আমার আজকের বক্তব্য শেষ নয় শুরু করলাম। আজকে এখনো তোমরা যারা স্টুডেন্ট উপস্থিত আছো, প্রত্যেকে ভালো স্টুডেন্ট, কোনো সন্দেহ নাই। খারাপ এখানে আসে না, ভালোরই আসে। কিন্তু ভালোটা কোথায় সেটাই জানি না। কলেজে, যেই কলেজ থেকে বেরিয়ে আমাদের কাছে আসছো বা আসবা, আর ভালো নেই। শুক্রবার জোর না ধরতে আসছো। ধনী গরিব, কানা ল্যাংলা, খোরা, অন্ধ, অচল, ভালো ছাত্র খারাপ ছাত্র সব এক কাতারে দাঁড়াই গেছে। এখানে কারা ভালো করবে সেটি দেখার বিষয়। তোমার GP5 আছে, ভালো আছে, গোল্ডেন আছে। যদি এটা কাজে লাগাইতে পারো, এটার দাম আছে। কাজে লাগাইতে না পারলে এটা তোমার লাইফ ধ্বংস করে দিবে, ফ্যামিলি ধ্বংস করে দিবে, এবং এক পর্যায়ে ধুয়ে ধুয়ে পানি খেতে। হাজার কথার এক কথা কি, হাজার কথার মূল কথা হলো, তোমরা ইন্টার যে সিলেবাসে লেখাপড়া করে আসছো, এই সিলেবাসটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নেই। এক কথা শেষ। যেটুকু মিল আছে একদম নগণ্য, 20%, 30%। 100 টাকার মধ্যে মূলধনটা যদি 30-40 টাকা হয়, এই 30-40 টাকা দিয়ে তুমি কি ব্যবসা করবা? 50,000 বা হচ্ছে না, 60ও হচ্ছে না, 70ও না, দরকার হচ্ছে 75, 80, 90। এই যে একটা সূত্র, এই সূত্রটাকে কত তাড়াতাড়ি জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে এবং কার্যকরী পদক্ষেপ নিতে পারে, তারই ভালো করে। জানলে এবং বুঝতে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে কি দেখি? যাদের জিপি বেশি আছে তাদের বিপদ বেশি, যাদের জিপি কম তাদের বিপদ কম। তাদের হিসাব টিকা সোজা, আল্লাহ কুফালে যা রাখছে তা হইব। চোখ বন্ধ করে দৌড় একটা দিব দেখি কি হয়। কিন্তু যার বেশি আছে, চোখটা বন্ধ করে খোলা রাখিয়ে দিতে হবে। কারণ তুমি ভালো স্টুডেন্ট, তোমাকে নিয়ে তোমার বাবা মা একটা স্বপ্ন দেখতেছেন, তুমি নিজে একটা স্বপ্ন দেখতেছো কি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো, ইংলিশ পড়বো, ল পড়বো, অ্যাকাউন্টিং পড়বো, কম্পিউটার সায়েন্স পড়বো, আল্লাহ দুনিয়া যা আছে সব পড়বো। কেমন স্বপ্ন? রাত্রে ঘুমাইলে আমরা যেভাবে স্বপ্ন দেখি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই, অথচ সারাটা রাত স্বপ্ন লাগে ঘুমতে পারি নাই। এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া কি কঠিন কাজ? ওই কঠিন কাজটা তোমাকে করতে হচ্ছে। বাবাই বলে পড়ো, মায় বলে পড়ো, ভাইয়া বলে পড়ো, আপু বলে পড়ো, সাররা বলে পড়ো। কেন ওনারা একটু ঘুরে দিতে পারে না? কেউ দিবে না। এখানে ইয়ানাফসির খেলা। তোমার কাজটা তোমাকে করতে হবে। একজনের কাজ যদি আরেকজন করে দিতে পারতো, পত্রিকা বদলা নিয়ে বিজ্ঞাপন দিতাম। আর এটাকে আমি একটু ভিন্ন ভাষা উপস্থাপন করি। সেটা কি? সেটা হলো, তোমরা ইতিমধ্যে 2টা অপরাধ করে ফেলছো, মারাত্মক অপরাধ। যে অপরাধের কোনো সংশোধনী নাই, যে অপরাধের কোনো ক্ষমা নাই, যে অপরাধের শেষ নাই। 1 নাম্বার অপরাধ, তুমি কেন ভালো স্টুডেন্ট হইতে গেলা? জিপিএটা যদি 3-এর নিচে থাকতো, এখনো ঘুমাইতাম। কে কি বলতো? তোমার প্রিয় বন্ধু জিপিএ 3-এর নিচে যারা আছে, তারা অলরেডি নাকটাই না ঘুমাইতেছে। বাবা মা কিচ্ছু বলে না। কি বলবো, বাবা মা তো আশা ভরসা ছাড়িয়ে দিছে। বাবা তোমার যে কিছু হবে না এটুকু নিশ্চিত, কাজে তোমার যা মন চায় তুমি তা করো। কিন্তু তোমার বেলা হয়েছে বিপরীত, কারণ তুমি ভালো স্টুডেন্ট। তোমাকে নিয়ে তোমার বাবা মার স্বপ্ন দেখবো নাকি আমার বাবা মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো? আর এই স্বপ্নকে যদি বাস্তবে রূপ দিতে না পারো, সবার আগে গৃহযুদ্ধটা শুরু হবে তোমার ঘর থেকে, তোমার বাবা মাকে দিয়ে। কিভাবে? আবার দেখি, যদি রেজাল্ট আউট হয়, যদি সাফল্য এসে যায়, জীবন একটা শ্রেষ্ঠ ঈদ চলতেছে ওই ঘরে। আর যদি উল্টাটা হয়, সাফল্য আসলো না, ওই ঘরের যে দৃশ্য, এটা আমি বুঝতে পারবো না কাউকে। কারণ যে ঘরে মানুষ মরে নাই, ওই ঘরে মানুষ বুঝে না যে মানুষ মরলে কেমন লাগে। যেই ঘরে জীবনে এখনো ফেল আসে নাই, ওই ঘরে মানুষ বুঝে না যে ফেল কি জিনিস।
আমি শুধু তোমাদেরকে একটু কষ্ট দিব। সেটা কি, তোমরা যদি সাফল্য দাবি করো যে আমার লাগবে, এটা কোনো কথা নাই, তাই কোথায় যাইতে হবে না, শুধুমাত্র আজকে এই ক্লাস শেষ করিয়া তোমার কলেজে যাইবা, বিজনেস কলেজে যাইবা। গত বছর তার আগের বছর যারা চান্স পায় নাই, ভালো স্টুডেন্ট, গোল্ডেন দারি স্টুডেন্ট, তাদের বাসা পরিদর্শনে যাইবা। কিভাবে? সাংবাদিক সাইজা। আমি প্রথম আলো সাংবাদিক, বললাম তো আপনারা কেমনে কেমনে ফেল করছে, ঘটনা ঘুরা বলেন। ওইখানে গেলে কি দেখবা? বিরোধ নিস্তব্ধ একটা বাসা। বাবাই মার সাথে কথা বলে না, মায় বাবার সাথে কথা বলে না, বাবাই বলে মার দোষ, মায় বলে বাবার দোষ। ক্যান্ডিডেট ফিট করে বাবা মার যুদ্ধ দেখে, যেই ঘরে এই যুদ্ধ চলে ওই ঘরে লেখাপড়া চলে না। বাবা বলে গতবার 50,000 টাকা নষ্ট করছি, এবার আমি 4 আনা দেবো না, মায় শুরু করে পালায়, হবে না। বাবা মা দুইজন জীবনে কোনোদিন পরাজয় দেখে নাই। রেজাল্ট আউটের সময়, রেজাল্ট আসার সময় কি ঘটনা, কি কি হয়েছে, বাবা মা মারে তো মা তুমি কিছু পাইছো না, তুমি কিছু পাইছো না, কি হইলোটা কি, কিছুই তো বুঝতেছি না, ঘটনা কি। একবার, দুইবার, তিনবার তোমার দিকে এমন ভাবে তাকায়, মনে হয় যেন রাতে যে টর্চ লাইট আছে না, 10 লাইট মারলে যেরকম চোখের থেকে মনে হয় এরকম, জীবনে এরকমটা চোখ দেখি নাই বাবা মা। কি রে ভাই, এরকম করে কেন? ফের তো করছে, একটু ফের করছে, কি এরকম করছো? কিন্তু তুমি তো শুরু বুঝো না যে ফেলটা কি জিনিস, কি হইব এখন সামনে। এখন দিন তো আর একটা না, দিনের পর দিন যাইতেছে, বা আমার খুব বাইর করার চেষ্টা করতেছে, দেখি কি কারণটা কি, কিছুই পাইতেছে না। তখন এই দুইজনে ইয়ার তো কোনো কাজ নাই, খালি এই কাজ একটাই। আচ্ছা, এসএসসির সময় ওর পাশে কে ছিল? ইন্টারে ওর পাশে কে ছিল? ওই আর্জুনটা দেখে লেখে নিত? না 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 না, আমার সন্তান আর্জুনটা দেখে না, আমারটা ফের লাভ নেই, এটা ভিতরে কোনো ভেজাল নেই। হ্যাঁ, ওরটা দেখে আর্জুনে লেখছে, তাইলে হইলটা কি? বাবা মা একদম উচ্চ শিখরে উঠে যায় এখন তখন, মানে ওনাদের এই কুটা ভাইয়ের জ্বর হচ্ছে না, খালি ওনারা আরো ঘাটতেছে। কি হইল? তাহলে কোচিং এ কোনো সমস্যা হয়েছে কিনা, কোচিং এ ঠিক মতন করছে কিনা। আচ্ছা, এই যখন রাখি এই যে কিছুই পায় না, তখন কয় কি একটা অপবাদ দেয়। ছেলে হইলে কয় মনে হয় কোচিং এ যাই মায়ের ফিসে করছে, আর মাই হইলে কয় কোচিং এ যাই ছেলের ফিসে করছে, নতুন ফাইলো না কেন, একটা অপবাদ দিয়ে তোমার শেষ করে দিচ্ছে। এখন বাবা মা তো একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ করার পর বাবা মাটা বন্ধ হয়ে গেছে, কারণ সন্তান তো বেশি দিন যাইতে পারে না, কারণ এই রাগটা বাবা মারও ততক্ষণ থাকে না। কিন্তু সমস্যা হয়ে গেছে, কোথায় সমস্যা হয়ে গেছে? পালা প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষ কারা জানো? আপন মামতো ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই, বুঝি এগুলার মুখের মধ্যে কোনো কিছু আটকায় না, দেখলে গিয়েছে তুই তো খারাপ হয়ে গেছস, নষ্ট হয়ে গেছস, এটা কি চান্স পাস না? আমি খারাপ হয়ে গেছি, নষ্ট। আমি এত বড় যুদ্ধ করে আইলাম, হয়তো 1 নম্বর শর্ট করছে, 2 নম্বর শর্ট করছে, সাফল্য আনতে পারি না, কিন্তু যুদ্ধটা তো দেখাইছি কি ভয়ঙ্কর। হ্যাঁ, কেউ নাই তোমার পক্ষে। ওদেরকে এক স্টুডেন্ট, এই যে হোলি ক্রসের এই বছরই এক স্টুডেন্ট আইয়া, মানে হয় নাই, এখন সেকেন্ড টাইম করতে আসছে, তাই সে আমার আগে বলতেছে, এই যে স্যার একটু আমাকে একটু যেন এই বছর হয়ে যেতে যে। তাই বললাম বাসার অবস্থা কি? বল স্যার বাসার অবস্থা আর বললেন না। কি হয়েছে? আগে ছোট ভাইটা সালাম দিতে, এখন সালাম দেন। একটা পরিবেশ, আব্বু বকে, আম্মু বকে, সালাম দেবো বকে, সালামের একটা পরিবেশ লাগে না? আর আমি কি দেখতেছি? আমি এখানে দেখতেছি অন্য কিছু। দেখো কি দেখি, আর 72-তে সাবজেক্ট শেষ হয়ে গেছে, রেজাল্ট আসছে 0। এখন তার মন খারাপ, মার মন খারাপ, বাবার মন খারাপ, খারাপ হওয়ার যে স্বাভাবিক। তারে আরেক বন্ধু জিপিএ 4, সে পাইছে 60, তারও মন খারাপ। তারে আরেক বন্ধু জিপিএ 3, সে পাইছে 50, তারও মন খারাপ। এই 3 বন্ধু সেই ছোটকাল থেকে একত্রে একই স্কুলে লেখাপড়া করছে, একই স্কুলে লেখাপড়া করার পরে একই কলেজে পড়ছে, একই কলেজে লেখাপড়া করার পরে গত বছর একত্রে এসে ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে একত্রে ফেলও করছে। এখন দৃশ্যটা কি? এই দোস্তের দেখে হাসতেছে, আর এই 2 দোস্তে ওরে দেখা যে কি খুশি। কি রে দোস্ত, আমরা না হয় গেলাম, তোমার এই করুণ ফরুলতি কেন?
কত কথা যে 3 এবং 4 5 এর সাথে বলতেছে, 5 একটা কথারও জবাব দিচ্ছে না। উল্টো প্রিয় দুই বন্ধুকে দেখে জিপি 5 ডক্টর ফখরুদ্দিনের মতো ঘুরে পড়ে জানলেছে। যখনই ঘুরে পড়ে জানলেছে তখনই এই 3 এবং 4 দুজনে দুই হাতে ধরে ওরে হাসপাতালে ভর্তি করে দিয়া হাসপাতালি করিডোরে 3 এবং 4 আলাপ করতেছে এইভাবে। দোস্ত 5 এর অবস্থা তো খুবই খারাপ, আল্লাহ জানে এটা বাঁচে না মরে ঠিক নাই। 4 দিছে দমক একটা, এই ওর কথা আর বলিস না তো, ওর পিছনে ঘুরিতে জানবো এই অবস্থা হয়েছে। ভাবছিলাম ওর পিছনে দিয়ে সিটটা ফালাবো, ইউনিভার্সিটি কেমন একটা সিস্টেম, পিছনে দিয়ে সিটও ফালানো যায় না। এই দোস্ত তুই কিছু পাসপোর্ট স্পষ্ট কথা পড়ছি, দেখছ কত কম দিয়ে ভীষণ চান্স হয়ে গেছে। চল আমরা পড়তে হবে। এই সেকেন্ড টাইম এগুলা ফেল করে সেকেন্ড টাইমে এমন ভাবে লেখাপড়া করতেছে, ওরা যদি ফু দেয় তোমরা তুলার মতো বলবা নতুনরা। দিন নাই রাত নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে 90% আসন তারাই দখল করতেছে। আর জিপি ভাই এটা তো হাসপাতালি ছুটি দিয়া ফেলাছে, তারপরে আরো 3 দিন রাখেন, বাসায় আসলে 10 অন্তি শুরু হয়ে যাবো। এই ভাইবগুলো আর কাজে লাগতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আসন আসন সংখ্যা হলো একটা সিটের জন্য 40 জন 50 জন প্রতিদ্বন্দ্বী, আর জাহাঙ্গীরনগর হয়েছে 190 জন, কারণ ওইখানে সেকেন্ড টাইম আছে। জাহাঙ্গীরনগরে যতগুলা সিট আছে 90% সিট সেকেন্ড টাইম নিতেছে। কারণ তোমরা তো পড়তেছো, কিন্তু তোমরা একদিনে যা পড়বা ওরা 1 ঘন্টা এসে বেশি পড়তে পারে। পড়ার সিস্টেমটা তো তোমরা বোঝো না, কি পড়বা সেটা তো বোঝো না। এরকম অনেক কিছু এখানে কাজ করে। মূল সমস্যা কোথায়? আমরা এখানে দেখি যে সূর্য ডুবলে ইফতার হবে, সত্য কথা। চাঁদ উঠলে ঈদ হবে। এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে ভর্তি যুদ্ধে রওনা দিব, এই তো সূত্রটা কি? কিন্তু এখন দুইটা সূত্র ঠিক আছে। প্রথম যেটা আছে এটা হলো, এখন যারা এসএসসি পরীক্ষার পরে ভর্তি যুদ্ধের জন্য রওনা দেয়, অর্ধেক রাস্তা যাওয়ার পরে কি আজ আসলে কাকা কি হিসেবে টেন ছেড়ে দিচ্ছে, টাইম শেষ, আমও গেল সালাও গেল। তোমরা যে এখন আমাদের কাছে আসছো, মনে করো এখন দিনের দুপুর 12টা, তোমরা ভাবতেছো কি যে এখনো সূর্য ডুবতে 6 ঘন্টা বাকি আছে, কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ের এই কোর্সের শেষ করতে 3 ঘন্টা লাগবে, আরো 3 ঘন্টা আমার হাতে থাকতে আছে। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হইলো যারা 10টা বাজে আছে, যারা 9টা বাজে আছে, যারা 7টা বাজে আছে, যারা ভোর রাত্রে আসছে, যারা আগের দিন আসছে, যারা 1 সপ্তাহ আগে আসছে, যারা 1 মাস আগে আসছে, যারা 2 মাস আগে আসছে, যারা 1 বছর আগে আসছে, তাদের কাছে তুমি হার মানতে বাধ্য। এখন তোমরা বলবা যে স্যার তাইলে কি আমরা যথাসময়ে আসি নাই? আসছো, তোমাদের সময় মতন তোমরা আসছো। আমরা এই কথাগুলা আমি এখন তোমাদেরকে বাদ দিয়ে দিতে পারতাম, একদম পুরা বাদ, কিন্তু দেই নেই কেন জানো? করোনা তোমাদেরকে বাঁচাই দিছে। তোমাদের আগের বেশটা মাত্র 1.5 বছর পরে পরীক্ষা হইলো, ওটা প্রসেসিং চলতেছে। এখন এই যে আগামী 1 মাসের মধ্যে ক্লাস শুরু হবে। ইউনিভার্সিটির ডিক্লার দিছে 1 বছরের কোর্সটা, ফার্স্ট ইয়ারের কোর্সটা তারা 6 মাসে শেষ করবে, তারা সেকেন্ড ইয়ার উঠবে, তারপর তোমাদের প্রসেসিং চলবে। এই সুযোগে তোমরা 4 থেকে 6 মাস সময় পাইতেছো, এটুকু নিশ্চিত। আমাদের কোর্সটা হচ্ছে সর্বোচ্চ 3 মাসের, এখনো তো তুমি তো ডাবল সময় পাইতেছো। কিন্তু কথা সেটা না, কথা হয়েছে যে ছোটবেলা কাদা শিখছি না, আমরা কাদা পড়ছি না, কাদারে কেউ 1 খতম দিয়ে কি আলিফলাম লয়ে লইছে, কত খতম দিছে না, যে যত খতম দিতে পারছে যে তত বেশি শক্তিশালী হয়েছে। এইখানে প্রেক্ষাপটটা এমনই। তোমাদের একটা ফাইল দেওয়া হয়েছে, ফাইলটা দেখো তো। এই ফাইলের মধ্যে আপলোড আসছে, এটা দেখো।
আফরোজা আরশিয়া, এই মেয়েটা বদরুন্নেসা, ওর বড় বোন ছিল এসএসসির একটা স্টুডেন্ট। এই বড় বোনের পরামর্শে সে কি করলো, বড় বোনে ফার্স্ট হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে সে 1000-এর পরে। একটা স্টুডেন্ট ফার্স্ট মানে ফার্স্ট হয়ে কান্না করে, আমি তাকে দেখছি সবচেয়ে বেশি কান্না করছে। আমি বললাম এত কান্না করতেছো কেন? স্যার আমি এত পিছনে গেলাম কেন, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম। তাহলে গ্যাস হয় এখন এটা খুঁয়ে লাভ নাই। তো যাই হোক, এই যখন 2 বছর পরে এই তার ছোট বোন আসতো, বোনটা কয় আমি যে ভুলটা করছি এই ভুলটা তুই করিস না, তুই এসএসসিতে একটা কামালসার একটা ওরিয়েন্টেশনটা 12 মাসে হয়, তুমি এই ওরিয়েন্টেশনটা করে ফেলো। ওরিয়েন্টেশন আসে একদিন আইসে বোনের সাথে ওরিয়েন্টেশনটা করলো, করার পরে তাকে আর কিছু বলতে হয় না। বাসায় যাই আমার এসএসসি ভর্তি করে দাও। তুমি এসএসসি ভর্তি হবে এখন ইয়াতে আসো না, তোমার বদরুন্নেসা আছে না, ওইখানে যেতে হবে না? কয় না, আমি বিকালে ভর্তি হবো এখানে। আমাদের বাসা, ওদের বাসা ছিল আমাদের মোসাক সরকার সাথে, মোসাকের পাশেই মানে যে ওইখানে মানে 2:30 থেকে 3টার বেশি ক্লাসটা করলো, আর সকালবেলা বদরুন্নেসা ক্লাস করলো, এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে তারপর আবার পারাপেটে করলো, কোচিংটা করলো 2 বার। শুধু এইটুকুই করছে, আর কিছুই করে নাই। দেখো এমএ ফার্স্ট হয়ে গেছে। তার আগের বছর এটা আরো ভয়ঙ্কর, ইসা জলিল মিম, রেহানা মজুদ মহিলা কলেজ কুমিল্লা। এই মেয়েটার বাবা মাকে আমি এখনো দেখি নাই, দুজনে মূর্খ, কিন্তু ওর মামা ছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইউসিসির এক্স স্টুডেন্ট। এই মামার পরামর্শে সে ক্লাস 10 থেকে শুরু করছে। কয়জন 10-এ উঠলো, মামা একদিন জিজ্ঞাসা করতেছে তুই বড় হয়ে কি হবি রে? ছোটবেলা বলছি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পাইলট হবো। বড় হয়ে গেলে কেউ বলে মামা আমি তো বুঝি না, তুমি বলো তো কি হলে ভালো হয়? মামা তুমি যেহেতু মানবিক স্টুডেন্ট, তুমি জজ হইতে পারবা, ব্যারিস্টার হইতে পারবা, লয়ার হইতে পারবা, বিসিএস দিয়ে ক্যাডার হইতে পারবা। তো মামা কি করতে হবে? মামা এখন থেকে অল্প অল্প করে শুরু করতে হবে। তুমি কি পাগল হয়ে গেলে মামা? আমার পড়তে আমি ক্লাস 10-এ পড়ছি, আমি এই পড়া পড়বো না? মামা তোমার তো আমি বুঝাতে পারতেছি না। আচ্ছা তোমার একদিন আমি নিয়ে যাবো। এই একদিন এসে ঢাকায় না, ওই একটা ওরিয়েন্টেশন ক্লাস করাই দিল, করার পরে এখন সে চলে গেছে। চলে যাওয়ার পরে মামা আমার দিয়ে তো একসেট বই দিয়ে তো এসএসসির একসেট লেকচার কুমিল্লার থেকে তো আর এখানে এসে ক্লাস করা যাচ্ছে না, একসেট লেকচার সেট দিয়ে তো মামা দিছে। মামা আবার কইছে দেখিস তোমার জন্য পড়ালেখার ক্ষতি না হয়, কারণ তুমি শুধু শুক্র শনিবার এগুলা দেখবা, বাকি দিন তুমি সেখানে থাকবা, তোমার নিজের লেখাপড়া করবা। আমি যখন এগুলা করতেছি, ঠিক আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠার পরে, সেকেন্ড ইয়ার উঠার পরে আমি মামারা বললাম কি মামা আমাকে এই বছরের লেকচার চিঠিটা এনে দিও তো, যে কি পরিবর্তন আসছে। আমি লেকচার উল্টে দেখি কি কোনো পরিবর্তন নাই, খালি এই বছর কোশ্চেনটা ঢুকছে, আর কোনো ভুল থাকলে কারেকশন হয়েছে। বই তো চেঞ্জ হয় না, বই চেঞ্জ না করলে বা সিলেবাস চেঞ্জ না করলে তো আমাদের কোনো লেকচার চেঞ্জ আসবে কেন? তো এই পরীক্ষা টরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত আইসা এখানে আইসা মানে একবারে কোচিং একবারই করছে। যখন আমি ক্লাসে ঢুকছি, আমি দেখি কি সারা যখন পড়ায়, আমার কি মনে হয় যেন আমার সব রিভিশন হচ্ছে আবার। হ্যাঁ কি বললেন, মানে আমরা কথা বলি না, হ্যাঁ কি বলেন, মানে আবার বললে ঠিক হয়ে যাই, ঠিক তার কাছে এমনই মনে হচ্ছে। এই মেয়েটা শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গেছে। মারা গেছে নাকি নটরডাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, শুধুমাত্র একটু পরামর্শ নিচ্ছে। একটু আইনের জন্য ফাঁক ফোকর আছে, এখানে ফাঁক ফোকর আছে। এই ফাঁক ফোকর ছাড়া তুমি যেতে পারবা না, যাওয়ার সুযোগ নাই, তোমাকে শুরু করতে হবে। এখনো 6 মাস সময় আছে। কাজে তুমি যদি মনে করো যে সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয় না। যারা পড়ুয়া তারা অনেক কিছু করতে পারবে সময়ের মধ্যে, কিন্তু করোনার আগে যদি সময় থাকতো, আমি তখন এই সূত্র গিয়ে বলি না, বললে ভর্তি হইতো না, কারণ তখন তো 2 মাসের বেশি সময় পাওয়া যাচ্ছে না। তুমি ভালো স্টুডেন্ট, আজকের পরে ভালো শব্দটা ব্যবহার করবে না। তুমি কোন কলেজের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল এই পরিচয় আজকের পরে দিবে না। যদি দিতে হয় তার আগে তোমাকে একটা সূত্র শিখতে হবে। সূত্রটা কি? সারা বাংলাদেশে 8000 কলেজ আছে, 8000 কলেজে 8000 ফার্স্ট আছে, হিসাব শেষ। দাও ভাগ করে দাও, কে দিবা, দায়িত্ব নাও। ওদের কি মন চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি? সেকেন্ড নাই, থার্ড নাই, ফোর্থ নাই, তারপরে কি নাই, তার আগে চান্স পাচ্ছে না। আজ থেকে কয়েক বছর আগে কমার্স ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট, কারা আছে কমার্সে? কমার্স ফ্যাকাল্টির একজন স্টুডেন্ট এসএসসি 3.88, এসএসসি 4.21, ময়মনসিংহের স্টুডেন্টটা। আবার বলছি এসএসসি 3.88, এসএসসি 4.21। এই ছেলেটা সর্বোচ্চ নাম্বার পায় ফার্স্ট হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
এই গত কয়েক বছর আগে আমাদের ধনিয়া শাখার একটা মেয়ে মানবিকের, তার দুইটার একটা 5 নাই, সে পঞ্চম হয়েছে। তার রেজাল্টটা যখন আমার সামনে নিয়ে আসলো, আমি রেজাল্টটা দেখে মেয়েটার দিকে তো তাকিয়ে রইলাম, এটা মানুষ না ফেরেশতা। অর্থাৎ এই মেয়েটা যদি আর একটা সঠিক উত্তর বেশি দেখাইতে পারতো, তার 1.2 যোগ হয়ে যেত, আর 1.2 যোগ হয়ে গেলে এই পঞ্চম ফলা মেয়েটা কিন্তু ফার্স্টের উপরে উঠে যায়। আমরা দেখছি ইউনিভার্সিটিতে 1 থেকে 5-7 মধ্যে পুরো আসনগুলো শেষ, 1 নাম্বারে কমপক্ষে 300-400 থাকে। আর 0.1, 0.2, 0.01, 0.02 এর মধ্যে 7-8 জন থাকে। মনে করো কমার্স ফ্যাকাল্টিতে 1250টা আসন আছে, এখন লাস্ট আসনে 7 জন দাঁড়িয়ে আছে। 0.01-এ মনে করো 171.1, 0.01 ওই 1 এর মধ্যে 7 জন আছে, কারে নিব? কাকে নিবে কে বলতে পারবা? যার নাম এ দিয়া, কম্পিউটারে এ দিয়া নাই পড়ছে, দেখছো নি অবস্থাটা কি? কিছু দেখে নাই, শুধু কম্পিউটারে এ লিখেছে। এখন এ যদি একাধিক থাকে তাহলে এর পরে আরেকটা এরপর 2টা এ দিয়ে যদি নাম থাকে তাহলে এর পরে বি আছে কার? কথা বুঝছো? নাম রাখ, ভবিষ্যতে নাম রাখতে সাবধান। দেখো একজনের 6 জন 7 জনের একজনের হইলো আর 6 জন বাদ পড়লো। আচ্ছা এরা কি এদের অবস্থার সিচুয়েশনটা কি দাঁড়াইতেছে বলো তো? এগুলো আমরা প্রতি বছরের দৃশ্য দেখতেছি, কি ভয়ঙ্কর দৃশ্য। আল্লাহ যেন এইরকম অবস্থা যেন কারো করে না রাখে, হয় আগে থাকো নাহলে বাদ দেওয়া অনেক ভালো, কিন্তু এই সিচুয়েশনে বাদ যাওয়া অত্যন্ত দুঃখজনক। এখন একজনে ফার্স্ট হয়েছে, আর একজনে পঞ্চম হয়েছে, এবার গল্প বললাম। এরকম তো প্রত্যেকটা ইউনিটে 400-500 করে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি পাওয়া যায় মানবিকে। মানবিক কারা কারা আছো? 2টা 4 থাকলে যথেষ্ট, 5 লাগে না, একটু বসা মজা করলে সাবজেক্ট একটা বেরিয়ে আসে। কিন্তু কমার্স আর সায়েন্সে যত বসি তত কালো হয়ে যায়, কাজ করে না। আবার মানবিক স্টুডেন্টের সমস্যা আছে। মানবিক কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞাসা করে এই তোমার দিকে কত, 4.5 মানবিক, 3.6 মানবিক। অর্থাৎ আমার জিপি যেটা আছে সেটা কমার্সেরটাও না, সায়েন্সেরটাও না, আমারটা মানবিকের। কথাবার্তা করতে সাবধান। সেই মানবিকের এখন না করোনা 4000-5000 জিবি ভাইব সব সময় থাকে ইন্টারে, মাত্র 1000 জিবি ভাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে সর্বোচ্চ, আর বাকি 1300-1200 আসন ঢুকে জিবি ভাইবের নিচে। অথচ এই মানবিকের যেখানে ফোন নিয়ে চান্স পাওয়া যাচ্ছে সেখানে পাইপদারিরা বাচ্চা যে অগো কি বাবা মা নাই, ওরা কি মানুষ না? ওরা হাবা হাসমন। যখন বুঝে তখন আর সময় থাকে না। মানবিক কমার্সও আমরা দেখছি, কমার্সও মোটামুটি 50% আসন কম জিবিরা নিচ্ছে। আর সায়েন্সে তো হইলো ওরে আল্লাহ। সায়েন্স কারা কারা আছো? সায়েন্স পড়তে কইছে কি? সায়েন্স পড়ে বোকারা। আমি নিজেও বোকা, আমার ছেলেও বোকা। আমার ছেলে নটরডেম থেকে, তাও সায়েন্সের। ভয়ঙ্কর সিচুয়েশন। এই দেখো সায়েন্সের অবস্থা কি। বইটে লাইন আছে, মেডিকেল লাইন আছে, আইবিএল আছে, আইসিএসবি আছে, কো আছে, ডি আছে, এতগুলা লাইন আছে, কিন্তু কোনোটার লগে কোনোটার মিল নাই। যে লাইনে যাইবেন প্রত্যেকটা লাইন সম্পর্কে অবগত হইতে হইব। একবার নতুন করে ক খ সরাসরি আকার শিক্ষা থেকে শুরু করতে হয়। কথা বুঝছো? কোনো মিল নাই। আমরা তো খালি পরীক্ষা দিই, আল্লাহ রে আল্লাহ 5 2টা আছে যে সারা বাংলাদেশে পরীক্ষা দিতে পারি, কিন্তু এখানে এই জিনিসটা দেওয়া যাচ্ছে না। তাহলে কি যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? এখানে জিপি 5 দাঁড়িয়ে অহরবাদ যাচ্ছে, কম জিপিরা অহরহ চান্স পাচ্ছে। এখানে একটা লুকোচুরি খেলা চলতেছে, একটা জুয়া খেলা চলতেছে। তোমরা যতক্ষণ পর্যন্ত লুকোচুরি খেলা জুয়া খেলা ধরতে না পারবা, বুঝতে না পারবা, ততক্ষণ পর্যন্ত সাফল্য আশা করো না। আর সেই লুকোচুরি খেলা জুয়া খেলা ধরার জন্যই আমাদের আজকের এই আয়োজন। এটা নিয়ে আজকে আমাদের প্রায় মনে হয় কত এই পরীক্ষার পরে প্রায় 7টা না 8টা। শুধু এখানে তোমরা আজ শুধু এখানে না, আমাদের এই যে 3 তলা 4 তলা পর্যন্ত ভরে গেছে, এবং সেখানে আমরা মাল্টিমিডিয়া দিয়ে দেখানোর ব্যবস্থা করতেছি। অনেক রুমে আবার মাল্টিমিডিয়াও নাই, দেখা যাচ্ছে না।
তো তাদের একটু আফসোস রয়ে গেছে, কে রে এত সুন্দর সুন্দর কথাগুলা বলতেছে। তার জন্য কয় কি কয় পরিচালক বলতেছে, এসএসসির পরিচালক। হাই রে, এসএসসির পরিচালক না জানি কত সুন্দরী, দেখে নাই তো। আর তোমাদের সামনে বসে আছে, তোমরা অনেকে উঠে যাইতেছো, কি রে ভাই গান বাজনা চলতেছে নাকি? হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে নাকি? এই কথাগুলা কি দরকার না? এই কথাগুলা যদি তোমরা না শুনো তাহলে কি হচ্ছে, কি বাড়িতে অনেক কাজ আছে। কেউ যদি মারা যায় যাও, অসুবিধা নাই, মারা না গেলে অপেক্ষা করো। এত ব্যস্ত হয়েছে কে? যার ক্ষুধা লাগে সে রোজা রাখার অভ্যাস নাই, একটু ফ্যাটটা খাওয়া মনে করো, ইত্যাদি এখন 1 ঘন্টা বাকি আছে, এইটুকু অবতার করো। কিছু পাওয়ার জন্য আইছি, নেওয়ার জন্য। আমি যদি এখন নিচে থাকি, আমার অন্তপক্ষে এই প্রত্যেকটা অরুণের নিচে দেখি কমপক্ষে 1-150 গার্ডিয়ান বসে রয়েছে, অভিভাবক বসে রয়েছে একটু কনসেশন করার জন্য। ওটাকে বিসর্জন দিয়ে তোমাদের সাথে খাওয়া যায় আলাপ করতে আইছি। আর তোমরা যদি মনে করো যে মানে এটাকে, এগুলা কথার কথা, এগুলা যে কোনো জায়গায় পাওয়া যাবে, চ্যালেঞ্জ তোমাদের সাথে। এগুলো একমাত্র এসেছি, আর কোথাও নাই। আমরা অপ্রিয় সত্য কথাগুলো বলে দেই, তারপরে তোমাদের কাজ। তোমাদের কোনো পরিকল্পনা, তোমাদের প্রথম সাহস, তোমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তে যাইবা, এখন পর্যন্ত তোমরা ঘুম থেকে জাগো না। আমি অজু করাইতেছি তোমরা, হ্যাঁ তোমরা অজু করবা, আর যারা করে ফেলাইছে, তুমি 7 নম্বর ওরিয়েন্টেশন 8 নম্বর ওরিয়েন্টেশন পড়ছো এই পরীক্ষার পরে, এইখানে তো তোমার দুর্বলতা। তারপরে তুমি, আমাদের তো টোটাল ওরিয়েন্টেশন হয়েছে 50টার উপরে, সব মিলাইলে 50টার উপরে হয়েছে। এই ফসা কথাগুলা এরকম অনেকগুলা হয়েছে। তোমার এই যে ঢাকাতে তো হয়েছে, আমি একদিন গেছিলাম শুধু রাজশাহী, তারপরে তোমার গাইবান্ধা, রংপুর। ওরে আল্লাহ, খালি ফেসবুকে দিয়েছিলাম যে পরিচালক আসতে আসতে অমুক টাইমে ওরিয়েন্টেশনে পড়ে গেছে, এক একটা ওরিয়েন্টেশনে 2000-2500 মানুষ, মনটা ভরে গেছে আমার। যত পক্ষে মানুষ আমাদেরকে মূল্যায়ন করে, আর ঢাকার মানুষ আমরা চিনেও না, হ্যাঁ হাঁটতে গেলে খালি ধাক্কা দেয়। পরিকল্পনা লাগবে, পরিকল্পনা ছাড়া পৃথিবীও সব। পরিকল্পনা নাই কিসে? পরিকল্পনা নাই হয়েছে মানুষ মরলে অ্যাক্সিডেন্টে, আর বাকি সব কাছে পরিকল্পনা লাগে। সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল পরিকল্পনা কোনটা জানো? আমাদের সমাজে যারা বিষ খায়, আত্মহত্যা করে, কি সুন্দর পরিকল্পনা তাদের। বিষ খাওয়ার আগে অনেক চিন্তা করে, আচ্ছা আমি কি পৃথিবীতে থাকবো না চলে যাবো, হিসাব নিকাশ করতেছে, মিলে না না আমি থাকবো না, কারণ আমার অপমান করছে, অপদস্থ করছে, এই পৃথিবী আমার জন্য সৃষ্টি হয় না, আমি চলে গেলাম। এখন সে কি করে? দরজা লাগায়, জানালা লাগায়, ছোট ছোট সিরকুট লেখে, আমার মৃত্যুর জন্য মুখে দেয় অথবা দেয় না, রশিদা মোটা করে লজান শুনিয়ে না পড়ে। এতগুলা কাজ করার পরে তারপরে সে মরতে পারে। এর মধ্যে যদি কেউ দেখা পালায়, সে কি মরতে পারবে? তারপর দেখো মরার মতো কি সুন্দর পরিকল্পনা। আর তোমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়বা, পরিকল্পনা নাই কেন? থাকবে না কেন? বাস্তবায়ন করতে পারো আর না পারো, পরিকল্পনা তো লাগবে। আমার সামনে একটা ইংলিশ বসে দিছে, দেখছো? ওর নাম দিছে আমি ইবলিশ। এই ইবলিশটা কি করছে জানো? এই সারা বছর কোচিং করছে, প্রায় 1.5-2 বছর আগে থেকে শুরু করছে। তো আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি এখানে 22 বেসের কেউ আসো এখানে? 22 বেসের এইখানে 22 বেসের যারা তো ধরো এই এটা খোলো স্যারটা দেখাই দেবো। তোমরা ভাইবো না যে ওই ছেলেটা চালাক, আমাদের অলরেডি 2টা বেস হয়ে গেছে। 22 বেসে তোমাদের পরে পরীক্ষা দিব, তাই এই ছেলে কি এখন থেকে শুরু করতেছে? তুমি কি মনে করে ছেলেটা ফেল করবো? এই ছেলে কি ইন্টার ফেল করবো? আর বুঝছো এবার আইনের ফাঁক ফকর কি জিনিস? কোন কলেজ তোমার? ভর্তি হইতে আসে, ভর্তি করাই নাই, বিজ্ঞান ফেরত দিছি, কইছে যে আগে ওরিয়েন্টেশন করো, এরপরে তোমার ভর্তি। অন্ধ মানুষের এখানে মানে ভর্তি করে লাভ নেই, যেটা ওরিয়েন্টেশন করে নেই। অন্ধ মানুষ বৈশিষ্ট্য কি? হাঁটতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, পড়তে পারে, কোনো কাজ স্পিড দিতে পারে না, দৌড় দিতে পারে না। এখানে দৌড়ে খেলা, স্পিডে খেলা। বসো। এই ছেলেটা 1.5 বছর আগে এই যখন নাকি সার্কুলার দিয়ে ফেললো, রেজাল্ট আউট হইলো, হঠাৎ করে আমার সামনে একান্ত আছে, স্যার আমি তো স্যার পরীক্ষা দিতে পারতাছি না। আমি কেন কি হয়েছে? বলছেন আমার তো স্কুল আসে নাই, অটোতে পাস হয়েছে, আমার এসএসসিতে যা আইছে ওইখানে তা আইছে। তা স্যার এখন তো আমার তো মানে হচ্ছে না। কিন্তু কান্না করো কেন? তোমার যেখানে হয় সেখানে দৌড়াও,
তোমার জন্য এখনো রাজশাহী বাকি আছে, তারপরে তোমার জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, তুমি সেখানে যাও। স্যার আমি তো ঢাকার জন্য করি। স্যার আমরা পরীক্ষা নেন, দেখেন আমি কেমন করি, আমার সব পারি আমি। তারপরে তুমি এই পারো, এটা আমি কি অস্বীকার করতেছি? লেখাপড়া করলে তো পারবেই। স্যার এখন কি করবো? স্যার আপনার তো ব্যবস্থা করেন। আমি ব্যবস্থা করতাম, ওর স্কোর বাড়াই নিতাম। কথা বুঝছি? তো দেখ, শেষ পর্যন্ত আমি বললাম যে দেখো, তুমি আগে বাদ পড়ছো, তুমি আগে যাচ্ছ আদার্স ইউনিভার্সিটিতে, কিন্তু কমার্স ফ্যাকাল্টিতে 1250-এর পরে বাকি সবাই আসতেছে পরে গাড়িতে। তারপরে ওই সায়েন্সের 1750টা আসনের পরে বাকি সবাই গাড়িতে আসতেছে। তারপরে মানবিকে 2350-এর পরে বাকি সবাই আসতেছে। ডিতে 1700-এর পরে সবাই আসতেছে। তো তোমার তো সঙ্গী আইতেছে, তুমি আগে যাও, ওরা পরে আসতেছে। ওইখানে কি গোল্ডেন দাঁড়িয়ে থাকতেছে না? ওরা আইলে তো তোমার ক্ষতি করবে। তুমি আগে যাই দেখো ওইখানে ওই ইউনিভার্সিটির বিগত বছর কোশ্চেন করে একটু গাইডে এটা দেখো তারা কি ধরনের প্রশ্ন করে। আর লেখাপড়া তো আমরা যেগুলো শিখিয়ে দিচ্ছি এগুলি যথেষ্ট। যাক, শেষ পর্যন্ত ছেলেরা আমাকে কেন যেন একটু বিশ্বাস করলো, এবং আমি কইছিলাম কান্নারও সময় নেই এখন, কান্না পরে করবা, সব ইউনিভার্সিটি যখন হবে না তখন বিজ্ঞাপন দিয়ে কান্না করবা, কিন্তু এখন কান্না করার সময় নেই। তুমি তাড়াতাড়ি মানে সময় কাজে লাগাও। এই ছেলে আল্লাহ রহমতের শেষ পর্যন্ত জগন্নাথ এবং রাজশাহী কাফায় ফেলাইছে। আসো 2 মিনিট সময় কিভাবে কাফাইলে একটু দেখাও। আমি ফার্স্টে আনে, সেকেন্ডে আনে, থার্ডে আনে। আমি ওরে আনছি কেন? ওরে বলছে তুমি একটু আসো, যে খালি ভালো ছাত্র না, খারাপ ছাত্র এখানে কিছু করতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট ভর্তি আছে আর কি। আর আমরা অনেকে জানি যে জিপিএ 5 বা গোল্ডেন পিও বাসির চান্স পায় এবং অনেকে কম জিপিএ বাসির চান্স পায়। আমি সেরকম আর কি, মানে আমার এসএসসি জিপিএ ছিল 3.92 এবং এসএসসি ছিল 3.94। তো এত কম জিপিএ নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি না, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোচিং করছি। আমি যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন থেকে কোচিং করছি আর কি। আমার এসএসসি প্রিপারেশন খুব ভালো ছিল, কিন্তু এরপর পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর আমি জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ওইখানে পরীক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ ওইখানে আমি সব জায়গায় ভালো করছি এবং আমার গ্রেড ছিল 100 ভিতরে। বাকি আমার জিপিএ কম ছিল বলে আমি আর মানে গ্রেড 100 ভিতরে গেছি আর কি। আমার আর জিপিএ যদি ভালো থাকতো তখন আমি অনেক মানে প্রথম শ্রেণী থাকতাম আর কি, 10 মিটার টপ 10 এমন থাকতাম বলতে। যাই হোক, এই আজকে আপনাদের কাছে আসছে আর কি, কীভাবে কম জিপিএ মানুষ কেমন চান্স পায়, কেন গোল্ডেনরা কেন চান্স পায় আর কম জিপিএ কেন চান্স পায়, এই একটা সিক্রেট বিষয় আমাদের শেয়ার করতে এখানে আসছে আর কি। একটা স্টুডেন্ট মূলত বাসির চান্স পায় 3টি গুণের জন্য। প্রথম সে হচ্ছে মেধাবী, দেশের পরিশ্রমী, একটা হচ্ছে কৌশলী। কৌশলী বলতে গেলে কৌশলী বা সঠিক বিজনেস, সেই সঠিক বিজনেস বা কৌশলী শেখার জন্য আজকে স্যারের কামাসের অনুষ্ঠান। আজকে কামাসের অনুষ্ঠানটা যে আজকে কামাসের অনুষ্ঠানটা যে ভালো করে শুনবে, ভালো করে তার ব্রেন করতে হবে, আমি বিশ্বাস যে বাসির অবশ্যই চান্স পাবে, যেটা দেখা বিশ্ববিদ্যালয় চান্স পাবে। মানে আমি, আপনারা তো আজকে আসছেন, কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন আমি কামাসের অফিসে কাজ শুরু করছি। ইভেন আমি মনে হয় কামাসের মোট 31টা অফিসে ক্লাস করছি এবং প্রতি মাসে একটা করছি এবং একটা ক্লাসেই 1 মাস করছি, পুরো এক মাস, পরের মাসে আমার করছি, আবার পুরো একদম। মানে আপনাদের আজকে কামাসের অফিসে ক্লাস শুনে আপনাদের ভিতরে এরকম অনুভূতি জাগতেছে যে আজকে আপনাকে বই দিয়ে আপনাকে বই ছিঁড়ে ফেলবে, এরকম মনে হয়েছে আর কি। যাই হোক, তো যেটা বলছে কৌশলী, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলী, যাদেরকে কৌশলটা শিখে ফেলে, যে একবার কৌশল শিখে ফেলে তার বাসের চান্স পেলে সবচেয়ে মানে তার বাসের চান্স পেলে এগিয়ে বেশি থাকবে। আমরা সবাই মেধাবী বা সবাই পরিশ্রমী, আমরা একটু চেষ্টা করি মেধাবী হওয়ার যায়, পরিশ্রম হয়ে যায়, কিন্তু আমরা কৌশলী হতে পারি না। কৌশলী হওয়ার জন্য কারো কাছে শিখতে হয়, কারো কাছে জানতে হয়, সে কামাসের অনুষ্ঠানের ক্লাস। মূলত আমি বাসির চান্স পাইছি, মানে আমি ভালো কিছু করছি একমাত্র কামাসার অনুষ্ঠান করার জন্য এবং কামাসারের জন্য। আমি যখন ঢাবিতে আবেদন করতে পারি নাই তখন আমি কামাসারের কাছে খুবই ঠান্ডা পড়ছি, কারণ আমার সব প্রিপারেশন ছিল ঢাবির জন্য। তখন হয়তো আমি কি করে বুঝতেছি না, আমি ভাবছি যে পড়ালেখা ছেড়ে দিয়ে আর কি মানে ব্যাচেলার হয়ে যাবো। তখন স্যার আমাকে ডেকে আনছে, দেখো নাই শুনো, ওই একটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগরে, জগন্নাথ আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটের জন্য 80 জন লড়াই করে, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য একটা সিটের জন্য 180 জন লড়াই করে, একটা বিবিএ স্টুডেন্টের জন্য। সো তুমি ওই বিশ্ববিদ্যালয় কিন্তু ভালো, উদ্যোগ কিন্তু রিসেন্টলি ভালো করছে। তো স্যারের কথা বলবো খুব ভালো আছে, স্যার আমাকে বলছে যে তুই পারবি, তোর ভিতরে কিছু আছে। তো সেই স্যারের কথা আমার আজও কিছু লেখা থাকে, আমি পারবো, সেই স্যারের কথাগুলো আমি পারবো, এই আমার ভিতরে একটা ধারণ করছে। এবং স্যারের ওরিয়েন্টেশন ক্লাস যে করবে, মানে স্যারের ক্লাস যে মনোযোগ যে করবে,
সে আমার বিশ্বাস সে অবশ্যই ডায়াবেটিস চান্স পাবে। আর আপনারা যারা কম জিপি আছেন তার কোনো হতাশ হবে না। জিপি শুধু আবেদন করার মতো যোগ্য চাকরি হয়েছে, তখন আপনাদের যখন 3 মাস আপনি যত পরিশ্রম করবেন এই 3 মাস আপনি যে শ্রম দিবেন 3 মাস পর জীবন করতে আপনি বাঁচতে চান্স পাবেন পাবেন। সত্যি বিষয়টা এরকম। আপনি আগে পড়ছেন, আপনার আগে প্লাস ছিল বা গোল্ডেন ছিল, এরকম কোনো কিছুই নেই। আপনার এখন এই 3 মাস বা এখন আপনাদের একটু সময় বেশি হবে 4-5 মাস আর কি। এই 4-5 মাস আপনি যত পরিশ্রম করবেন, যেভাবে শ্রম দিবেন আপনার ফলটা ঠিক সেরকমই আসবে। আপনি আগে প্লাস পাইছেন বলে ভাববেন যে আপনি মেধাবী, সবাই মেধাবী, সবাই পরিশ্রম, কিন্তু সবাই কৌশলী না। সেই কৌশল শিক্ষার জন্য এই কামাল সেবা মিশন ক্লাস। আর আমরা একটা কথা জানি, সেটা উঠতে আছে ওখানে আছে আর কি, যে দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইজ প্রেজেন্ট ইন দ্য প্রেজেন্ট। আমরা বর্তমানে যা করছি তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ। তো তোমরা অবশ্যই এখন থেকে পরিশ্রম করো, পরিশ্রমী হও এবং তোমরা মেধাকে কাজে লাগাও এবং তোমরা কৌশলটা শিখো। আমি আর বলছি তোমরা কৌশলটা শিখো, যে কৌশলটা গড়ে ফেলতে হলে তার জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া একদম সোজা। এবং আমার এই ব্যক্তিগত জীবনে এই এক্সপিরিয়েন্স দিয়ে এইটুকু সবার জন্য শুভ মনে রেখে আমার সব কিছু শেষ করা। এই যে বলে গেল সে কৌশলী, কৌশল হইবেন কেমনে? এক একটারে যে কত প্রকার ভাইরাসে ধরছে, আক্রমণ করে প্রতিনিয়ত, এই ভাইরাস আল্লাহ এতলে হারা করো না। আজ তো অনেক অভিভাবক আছেন, আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন জবাব দিয়ে তাড়াতাড়ি। যদি 2 প্রশ্ন দিতে পারেন, রেজাল্ট আপনার সন্তান চান্স পাবে কি পাবে না আজকে আপনি বলতে পারবেন। 1 নাম্বার প্রশ্ন, আপনার সন্তানকে কি পড়ার কথা বলতে হয়? বললে পড়ে, নতুবা পড়ে না। যদি একবার দলেও যদি বলেন যে হ্যাঁ স্যার বলতে হয়, খবরদারে ওরা আর এই কোচিং এ পারে। আপনার টাকা গেছে, এই 15-16 হাজার গেছে, এইটা গেছে, আরো তো 30-35 হাজার 50 হাজার বেচা গেছে আপনার রিক্সা কিনে দিয়ে। কিন্তু স্যারা দেখলো তো রিক্সা কোনো প্যাসেঞ্জার পাইতো না। অবশ্য মেয়েরা আবার রিক্সা চালালে প্যাসেঞ্জার পাইবো। আল্লাহু আকবার। ওষুধ কি? ওষুধ হয়েছে এতদিন কইছে জানতাম না, করছি, আজকের থেকে এটা বন্ধ, শেষ। ওষুধ একটু কি এতদিন না জানি না করছি, আজকে আমার এটা করলে এটা বলে কেন তুমি তোমার পড়ার কথা বলবে, আরো জনে বললে পড়বা না, তোমার পড়বা না, এটা কি 1-2 পড়া? পড়া মন থেকে এত তুমি লেখাপড়া করছো বা আমাকে খুশি করার জন্য আর উচ্চ শিক্ষাটা তোমার নিজের জন্য। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বা, লাইফ হবে একরকম, আদার্স ইউনিভার্সিটিতে পড়বা, লাইফ হবে একরকম, নর্মাল কলেজে লেখাপড়া করবা, লাইফ হবে একরকম। জীবনে চৌরাস্তা দাঁড়িয়ে আছো, চোর হবে না, বাট্টর হবে, ভালো হবে না, খারাপ হবে, আগামী ভর্তি পরীক্ষা তোমার বোঝা যাবে সেটা। তুমি চান্সটা পাইলা না, এখন তুমি 5টা পড়তে পারলা না, তোমার সেই ইয়া নাই, এখন তোমার অন্য কিছুও নাই, তুমি বেকার বা কোনো কিছু। এখন গার্ডিয়ান তোমাকে নিয়ে একটা বিব্রতকর অবস্থা পড়ে যাচ্ছে। আবার অনেকে আবার কি আল্লাহ রহমতে এই যদি এই সিচুয়েশনে যদি বিয়ে শাদী হয়ে যায়, মেয়েকেও কথা কইনি, ছেলেও কথা কইছি, তাহলে তো কোনো কথাই নাই, ও সারা ছাড় হয়ে গেলাম। আরেকটা প্রশ্ন, আপনার সন্তানের কি মোবাইল, ফেসবুক, টিভি সিরিয়ালের নেশা আছে? স্যার একটু আছে, অথবা বেশি আছে, অথবা কম আছে, যাই থাকুক পুরাটারে 6 মাসের জন্য তালাক দিতে হবে। কোনো কথা না, আমি এখানে কোনো প্রকার অ্যাকশন শুনতে চাচ্ছি না। কেউ যদি মনে করো যে হ্যাঁ স্যার আমাদের ক্লাস হচ্ছে, ভিসা দিছে আমরা এটা দিয়ে ক্লাস করতে হয়, ক্লাসের সময় ক্লাস করব, কিন্তু তারপরে এটা বাবা মারা টানাটানি করবে না, খবরদার। এটা দেখবেন আপনারা খালি কি করে, ওরে আপনি ভাড়া দিবেন কতক্ষণ, ওরা যে চালাক মা ঘুমা আমরা 10 বার বিক্রি করে হলাইতে পারবো। আপনি খালি চোখে একবার দেখেন সে এটা ব্যবহার আগে সে কি কমাইছে না বাড়াইছে, অথবা এটা কি কাজে ব্যবহার করতেছে, একবার সন্দেহ হয়েছে আপনার সন্তানরা আপনার একবার খালি সন্দেহ করছেন যে না সে তো, আপনি যদি তাৎক্ষণিক আমার কাছে না আয়েন আপনার বিপদ হয়ে যাবে। আর যদি আপনি দেখতেছেন যে না আমরা আমার কাছেও আনতে পারতেছেন না, তাই তো রেজাল্ট তো আপনি দিতেছেন,
রেজাল্টটা তো আপনি সবার আগে পেয়ে গেলেন যে কি হবে তা। এইগুলা যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার 10-15 ব্যতিক্রম হইতে পারবা না তুমি। মূল সমস্যা কোথায়? একটা সিটের জন্য যখন 50 জন 60 জন প্রতিদ্বন্দ্বী, এটার অর্থই তো বুঝি না। এটার অর্থ কি? একটা সিটের জন্য 50 জন, এটার অর্থ কি? খালি তোমরা কঠিন কঠিন কঠিন, কত কঠিন। অর্থ ওজন মাফা দিলে ভালো হয় না? ওজন মাফি দেখি ভাবো, কিয়ামতের আগুন আর এই দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি? 70 গুণ বেশি। তুমি কি পারবা 70 গুণ লেখাপড়াটাকে বাড়াই দিতে? স্যার কেমনে এত ডাবল হয়ে ওই তো, হ্যাঁ করতাম 70, হ্যাঁ 70 গুণে বাড়াই দিবে। 24 ঘন্টারে একদিন, এটা আমি ভুল, আমি 26 ঘন্টায় একদিন গুনি, 26 ঘন্টা একদিন গুনি। এখন কিভাবে 24 ঘন্টা 26 ঘন্টা একদিন কিভাবে হয়? ওষুধ দিব, ওষুধটা দিয়ে দেই। আমাদের সামনে তো মনে একটা বিপদ আসতেছে নাকি? এটা তো সত্য। এই বিপদকে মোকাবেলা করার জন্য সবার আগে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কে? ঈশ্বর, আল্লাহ। ওনার তো একটা উদ্দেশ্য আছে। খামাখা তোমরা যে এখানে এসে একটা উদ্দেশ্য নিয়ে এসো না তো? উপরওয়ালা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, ওনার তো একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য গুলা মানে কি হইতে পারে বা কি হচ্ছে, এটা যদি আমরা না বুঝি তাহলে তো তাহলে তো আমরা মানে সবকিছু আগে ওনাকে খুশি করতে হইব, তারপরে সব। এখন আমরা সবাই একটা সূত্র জানি কি, যে বাবা মার পায়ের নিচে সন্তানের ব্যবস্থা আছে না? এই বাবা মা ক্যান্ডিডেট, 3 জন মানুষ। বাবা মার খেদমত করলে ব্যবস্থা দিতেছে কে? আল্লাহ। বাবা মা কি এমন উপকার করলো যে মানে বাবা মার উপকার করলে আমার এরকম একটা গিফট দিতেছে? কিচ্ছু করে নাই, খালি কি করছে? আমগরে জন্ম দিছে, লালন পালন করছে, বড় করছে, হেরা বুড়ো হয়ে গেছে, আমরা জোয়ান আছি, ও নাম করে কইতেছে ওইখানে খেদমত করলে আমরা ব্যস্তটা পেয়ে যেতেছি। আর এই ব্যস্তটা গিফট করতেছে কে? আল্লাহ। হ্যাঁ, তো আল্লাহর ইয়া কি? আল্লাহর লাভ কি এখানে? আমরা যদি এখন নামাজটা না পড়ি, আসলে কি গিফটটা পাওয়া যাবে? তো তার আগে তো সবার আগে আমাদের ওনারে খুশি। এই 3টা মানুষকে যিনি সৃষ্টি করছেন, আমরা দুই বাবা মার খেদমত করতেছি আমি আমার স্বার্থে, এতে করে আমার ব্যস্তটা গিফট করে ফেলাইতেছে। তাইলে এই 3টা মানুষকে যিনি সৃষ্টি করছেন ওনার জন্য কি করা উচিত? সবার আগে নামাজ পড়া উচিত, নামাজটা পড়া উচিত কমপক্ষে। তাইলে আমাদের সমাজে নামাজ কত প্রকার বুঝতে পারবা? দেখো নামাজের অপকার বেদ দেখো। কেউ আছে বাৎসরিক নামাজ পড়ে 2 ঈদে, কেউ আছে সাপ্তাহিক নামাজ পড়ে শুধু শুক্রবার, কেউ আছে 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না, কেউ আছে নামাজ পড়ে কিন্তু 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজর নামাজটা পড়তে পারে না। এই যারা 4 ওয়াক্ত নামাজ পড়া ফজর নামাজটা পড়তে পারে না, খবরদার তোমার আর নামাজ পড়ার দরকার নাই। কারণ তুমি যে এত কষ্ট করতেছো সবে তোমার বিফলে যাচ্ছে। কিরে ভাই উঠো কেন? এই কিসে? আর কে কে যাবে? যাও যাও, আর কে কে যাবে? যাও, এভাবে যাও, আসা যাওয়া করলে তো কথা বলতে সমস্যা হয়। এই নিচে যারা আছে আসতে চান উপরের দিকে চলে আসেন, সিট খালি আছে, নিচে অনেকে আছে। হ্যাঁ, এখন এই লমজাম দেখছো? লমজাম দেয়, হ্যাঁ 3টা লাভ একসাথে যোগ হয়। প্রথম 2 লাভে ফার্স্ট হয়েছে, 3য় লাভে দাগে ভাড়া পড়ে গেছে, ডিসকোয়ালিফাই। আগে 2টা কি আছে? তো তোমার মতন ব্যাকরণ কেউ আর আছে যে তুমি যে 4 ওয়াক্ত নামাজ পড়তেছো আর একটা ওয়াক্তের জন্য তোমার বাকি সাইডটা তোমার বরবাদে যাইতেছে? খবরদারি কাজটা করবা না। মানুষ পারে না এমন কোনো কথা নেই, এমন কোনো কাজ নাই। আমরা যদি বোরাত্র উঠে সেহরি খেতে পারি তাইলে নামাজ পড়তে পারবো না কেন? আর আল্লাহকে যদি যারা আল্লাহকে আরো খুশি করতে চাও, আল্লাহর লগে সরাসরি কথা বলতে চাও, তাই যে নামাজ পড়বা, যোগ করবা এটার সাথে। তাই যে আমার যারা পড়ে, আমার জানা মতে আমি দেখছি
ওরা কখনো এই নামাজটা ছাড়তে পারে না, তাদের একটা কানেকশন হয়ে যায়। পৃথিবীতে আমরা কয়দিন থাকবো? আমরা তো মরে যাবে, তাহলে হওয়ার দরকারটা কি? কিন্তু যতদিন থাকবো ততদিন তো ভালোভাবে থাকতে হবে। আমরা দেখতেছি না একটা মূর্খ মানুষ কিভাবে চলে, আর 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 মানে একটা শিক্ষিত মানুষ কিভাবে চলে। আরেকটা গ্রুপ আছে নামাজ পড়ে একা একা, আরেকটা গ্রুপ আছে নামাজ পড়ে কিন্তু জামাতে, আরেকটা গ্রুপ আছে শুধু জামাতে না, জামাতের আগে পরে অনেকগুলা এই দোয়া দুরুদ আছে সেগুলো শেষ করে। আরেকটা গ্রুপ আছে শুধু সেটা না, নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা সৎ পথে চলা এগুলো আছে। এখন তোমাদেরকে যদি বলি এই কারে আগে ব্যস্ত পাঠাবে, পাঠাও তো। তোমরা খালি এই নিচের থেকে উপরের দিকে যাবে না, গেলে তো এটা আল্লাহ অপেক্ষা করতে হইব। আমরা তো জানতেছি কে আগে যাবে কে পরে যাবে, কিন্তু সমস্যা হয়েছে এই লোকটাও তো ব্যস্ত যাবে যদি তার ইমান থাকে আল্লাহর ঘোষণা অনুযায়ী, কিন্তু কখন যাবে? সে তো মার্ডার কেসের আসামি, 30 বছর যাবতীয় কারাদণ্ড প্রাপ্ত। 30 বছর জেল খাটার পরে যদি একটা মানুষ ছাড়া পায় জেল থেকে, ওই বাসায় আইলি কি আর না আইলি কি? কাজে তুমি ভাইবো না যে তুমি একটা একটু ছেড়ে দিও, তাহলে সবার আগে আমরা অন্তপক্ষে এটুকু অন্তপক্ষে আগে করি যে ঈশ্বরকে আমরা আল্লাহকে আমরা খুশি করার জন্য অন্তপক্ষে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা সৎ পথে চলা এই জিনিসগুলো যেন আমাদের আর অন্তপক্ষে এখন থেকে আর ভুল না হয়। অন্তপক্ষে পরীক্ষা পর্যন্ত হইলো তো করতে হইবে, কারণ এখানে মেধা থাকলে হয় না, আল্লাহর রহমত লাগে। আর ওই রহমত পাওয়ার জন্য তোমার এই কাজগুলো তোমার সবার আগে জরুরি। এবার আসো এই 70 গুণ, 70 গুণে তুমি ইয়ে করবা 24 ঘন্টাকে তুমি একটা কাজ করো তো 8 দিয়ে ভাগ দাও। 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 8 24। একটা স্লটে 3 ঘন্টা করে পড়তেছে নাকি? তুমি এই প্রথম স্লটটা লইলা, তা না 2 ঘন্টা পড়লা। এই 2 ঘন্টার মধ্যে তুমি খাইতে পারবা না, কথা বলতে পারবা না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারবা না, বাথরুমে যেতে পারবা না, শুধু বই আর তুমি, টানা 2 ঘন্টা। এরপর আধা ঘন্টা তুমি ধ্যানে থাকবা যে আমি এতক্ষণ কি পড়লাম। যদি ছোট ভাই বোন থাকে বড় ভাই বোন থাকে একটু দেখি মনে থাকে কিনা, লজ্জা শরমের কিছু নাই এখানে, এইটুকু কাজ করতেই হবে, করতে পারলে ভালো। তারপরে তুমি বাকি থাকে আরো আধা ঘন্টা 3 ঘন্টা। এই আধা ঘন্টা তোমার চোখে যদি ঘুম থাকে তুমি এই 30 মিনিটের অ্যালার্ম দিয়া তুমি ঘুমিয়ে পড়ো। আর যদি ঘুম না থাকে তাহলে তুমি এই আধা ঘন্টা শেষ করো, আরেকটা স্লট লো, আবার আরেকটা শুরু করবো। আরেকটা স্লট শুরু করে তুমি ওই ঠিক ওইভাবে তুমি সব করলাম, টানা 2 ঘন্টা টানা পড়লাম, করার পরে লাস্টে তোমার আগের আধা ঘন্টা করে আধা ঘন্টা 1 ঘন্টা তুমি এই যে এখন তুমি 1 ঘন্টা শুয়ে পড়ো যদি চোখে ঘুম থাকে। তোমার পুরাটাই 24 ঘন্টার মধ্যে পুরাটাই দিন পুরাটাই রাত, কিন্তু তোমার ভাবতে হবে। এইভাবে যদি তুমি এক একটা স্লট যদি একদিনে 24 ঘন্টার মধ্যে কে কয়টা স্লট পড়তে পারো, এখন কোনোদিন হয়তো বেশি পারবা, কোনোদিন পড়তে কম পাবা, কিন্তু মনের মধ্যে জিদ করবা যে আমি সবগুলো পড়বো। এইভাবে যদি তোমরা একটু আগ্রসর হইতে পারো তাইলে ইনশাল্লাহ আমি মনে করি তোমরা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি এবং লেখাপড়া ব্যতিক্রম হয়ে যাবে। 24 ঘন্টারে 26 ঘন্টা বানাই, সেটা কেমন? তুমি শুধু নামাজ পড়ো, আজকের থেকে নামাজটা পড়ো তো 5 ওয়াক্ত। যদি তুমি নামাজ পড়ো তাহলে তুমি ঘুম থেকে উঠবা কয়টায়? 5টায়। তুমি 5টা উঠে নামাজটা পড়িয়া তুমি তোমার শুরু করে দিলে, কারণ তোমার সামনে কিয়ামত। তুমি আবার ঘুমাইতে যাবে, কারণ ঘুমাইতে যাবে বাবা মা আজের বয়ে বয়ে ঘরের মধ্যে ভাত খাইতেছে, তুমি শুরু করে দিলা আর তুমি নামাজটা পড়লা না, তুমি উঠবা 7টায় 8টায়, তাহলে দিনটা বড় পাইলো কে? বুঝতে পারছি? এইভাবে যদি তোমরা দেখো, আমরা 4 ভাই 4 বোন, আমাদের কিন্তু আমার আম্মা তাইজুদ নামাজের মতো তাইজুদ নামাজের সময় উঠিয়ে দিত, আরো বড় করছে দিন। এবং আমরা যদি 1 ঘন্টা সময় মানে খেলার জন্য নিতাম, বলো যে তাইলে 1 ঘন্টা আগে উঠো, কোনো ছাড় নাই। বাবা মারে অনেক অনেক বকা বকছি, অন্তপক্ষে আমি নিজে বকছি বেশি, কারণ তোমার মতো মা দেখি নাই আর বেশি কত কত রে মুখের মা কত ভালো মানুষ, কিচ্ছু কানা বলা হয়নি রে,
খালি আমার দল লোক বাবা রে কথা সত্য শুনো আমরা যখন বুঝি তখন আর ওই বাবা মা গুলা থাকে না পৃথিবীটা এইভাবে চলে সেই জন্য তোমাদেরকেও একটা পরামর্শ দেই বাবা মা যা বলে এগুলা সব রেকর্ড করে রেখা দাও তুমি যখন বাবা মা বা প্রতিশোধ তুলে নিবা হ্যাঁ এই দুইটা মানুষের মধ্যে এত আপন মানুষ পৃথিবীতে আর এই দুইটা মানুষের কমপক্ষে দুইটা মানুষের তোমরা ভুল বুঝো না তোমরা দেখো তোমরা অনেকেই একাধিক ইউনিটে পরীক্ষা দাও অনেকেই কোনটা কি করবো না করবো কিছুই বুঝো না আমি একটা জিনিস এখানে লিখে রাখছি একটু দেখো তাহলে তোমরা বুঝবা অনেকে আইসিএসবি পরীক্ষা দেয় আইবি পরীক্ষা দেয় বুয়েটে পরীক্ষা দেয় মেডিকেলে পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক দেয় ডি দেয় এতগুলা জায়গায় সে পরীক্ষা দিতে পারে কোচিং করুক আর না করুক খেয়াল করো এখানে 120টা আসন 4-5 পরীক্ষা দেয় বাকিরা এখানে চলে আসে আইবিতে 120টা আসন 4-5 পরীক্ষা দেয় বাকিরা এখানে চলে আসে বুয়েটে 1000 আসন পরীক্ষা দিচ্ছে কত বছর 16,000 ডাবল গোল্ডেন 17,000 ডাবল গোল্ডেন আসন সংখ্যা কত 1000 বাকিরা সব এখানে চলে আইতেছে মেডিকেলে 3000 আসন ইয়াতে মেডিকেল হলে 10,000 আসন পরীক্ষা দিচ্ছে কত বছর 80,000 বাদ পড়ছে 70,000 প্রাইভেট সহ 10,000 কিন্তু বাকিরা এখানে চলে আসতেছে তাহলে এই জায়গাটা কি এই জায়গাটা হলো টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দান তুমি যারা সায়েন্সের স্টুডেন্ট ভর্তি হইছো ইস্তেমার ময়দানে ভর্তি হইছো তোমরা দেখো এখানে বুয়েটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুয়েটের স্টুডেন্টগুলা এরা মেধাবী আমার ছেলে যখন এই যে 19-20 নটরডেমে যখন চান্স পাইলো তখন আমি তার ওরিয়েন্টেশনে গেছিলাম যে ফাদার দিয়ে ঘোষণা দিতেছে আমার কলেজের 310 জন স্টুডেন্ট গত বছর বুয়েটে চান্স পেয়েছে আমি মনে করতেছি বেটা তুই আমি যাই খালি ওরা সরাই দিয়ে খালি যদি আমি এই কথাটা কইতাম ওই সময় যে আপনার কলেজের কি আর ভালো স্টুডেন্ট ছিল না নটরডেমের একটা স্টুডেন্ট আমাদের কাছে পাই না সায়েন্সের আসো কেউ সায়েন্সের নাই সব বুয়েট মেডিকেলে 500 স্টুডেন্ট তারপর তার মধ্যে 2000 হলো ডাবল গোল্ডেন এবং তারা বুয়েট মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে করার নেওয়াটাই স্বাভাবিক কিন্তু হচ্ছে 310 জন বুয়েটের চান্স পাইলে বাকি দিন কই গেছে বাকি মানুষ না বাবা মা নাই আবার ঢাকার বাহিরে একসাথে করেন এক জায়গায় করেন সেই তুলনায় তো ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নটরডেমের ইস্যু বাদ দিয়ে দেখানো কমার্সের স্টুডেন্ট 150 জন চান্স পায় আর বা অর্থ কমার্সের 600 জন উপরে আমি শুধু ভালো কলেজের কথা বলতেছি মানবিকে সর্বোচ্চ 120, 25, 150 এর বেশি না নটরডেমে তাহলে ওদের তো প্রায় 400 মতো তাহলে ওরা আবার থাকতেছে কেন এখন নটরডেমে চান্স পাইলে একজন মানুষের বাবা মা আল্লাহু আকবার আমার ছেলে যখন জিপি 5 পাইলো বুঝছেন এই রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে গোল্ডেন পাইলো আমার বউ ভাবি আমারটা তো গোল্ডেন আপনারটা পাই নাই আরে ভাবি রে আমার মনটাই খারাপ হয়ে গেছে এটা কি একদিন পড়তে হয় মনে হয় যেন এটা একটা রুটিন তারপরে যখন নটরডেমে চান্স পাইলো আমার বউ ভাবি আমারটা তো নটরডেমে আপনারটা চান্স পাই নাই হাই হাই রে ভাবি রে কি করতেছ রে আমি তো জানি ওরা দুইজন একসাথে আসা যাওয়া করতো আরে ভাবি আমার ছেলেটা একা হয়ে গেল গা বাবা আমার প্রতিনিয়ত আর একটা জিনিসও আমি দেখছি এই একজনে এসএসসি মনে করেন ভাই জিপি মানে গোল্ডেন পাইলো আর একজনে গোল্ডেন ছাড়া পাইলো এখন গোল্ডেন ছাড়ায় যখন ফোন দেয় গোল্ডেন ছাড়া ফোন দেয় যে মানে তোর খবর কি আমি গোল্ডেন তুই আমি 5 গোল্ডেন বাসাই তো 5 গোল্ডেন করে তাই কইতি তুমি আবার প্রশ্ন কর লাগে আগে গোল্ডেন কইবো পরে 5 কইবো কিন্তু এই গোল্ডেন 5 এর এখানে যে কোনো দাম নাই মূল্য নাই এই জিনিসটা কিন্তু তোমরা জানো না ওই দিনটা শেষ হয়ে গেছে আমি বলতাছি এই এখনই বলবো তোমরা এই জিনিসটা দেখো তা দেখো এই জায়গাটা এই তোমরা যারা ইস্তেমার মধ্যে আসি এখানে সূক্ষ্ম একটা হিসাব আছে এই হিসাবটা যারা জানে তারাই হুলসারাত পার হইতে পারে আর যারা জানে না তাদের জন্য জাহান্নামের রাস্তাটা একটা সোজা কয়ে সোজা ধরে ধরে খুলে বেয়ে যাবে
হিসাবটা কি দেখো, এখানে যারা কোচিং করে অপেক্ষাকৃত দুর্বল, আমাদের কাছে যারা আসে ম্যাক্সিমাম আমি দিই ওগুলা 4-5। তোমার যদি 4 বেশি থাকে ভালো, ওয়েল এন্ড গুড। একজনে এখানে কোচিং করে হয়ে যায় গোল্ডেন, তাহলে মাস্টার স্যারের কত নয়। এখানে যারা আছে তারা হেভি শক্তিশালী, কোনো সন্দেহ আছে? জিপি 5 এখানে যাদের হয় তাদের তো হইলো, এখানে যাদের হয় না তারা ওইখান থেকে যখন এখানে আসে তখন কোচিং করার সময় থাকে না, মডেল টেস্ট দেওয়ার সময় থাকে না, ওইখান থেকে এখানে আসলে জিপিটা 2 অথবা 3 হয়ে যায়। আমি যদি 3ও দেরি 5 3 কত 8, তাহলে দেখো 8 এবং 9 ব্যবধান মাইটা খাইলো কে? পরে তো খাইলো। তা আসল সংখ্যা 1750 টাকা না। বাকিরা কই যে বাকির রওনা দিছে এখন সৌদি আরব যাইব। সৌদি আরব যাওয়ার আগে কয় কি তারা কয় কি বা মার্কেট আপটা পাইছি কয় কি তার নাম হচ্ছে ডি, বিভাগ পরিবর্তন। ডি ইউনিট কাকে বলে? না, নিজের ঘর ছাড়িয়া যে অন্যের ঘরে বাস করতে যায় তাকে বলা হয় ডি ইউনিট অর্থাৎ গলজামাই। এখানে গলজামাই শুধু ছেলেরা যায় না, মেয়েরা যাইতে হয়। এই সায়েন্সে 1250টা আসন, মানবিকের 53 আসন, আর সি ইউনিটে হচ্ছে 450টা আসন। সি ইউনিট, এই তোমাদের সাবজেক্ট 5টা আছে তোমাদের সিতে, অতিরিক্ত সাধারণ জ্ঞান পড়বা। তাইলে ওইখানে 1250, এখানে 450, টোটালি 1700-এর মধ্যে তোমার একটা আসন চলে আসবে। এখন থেকে পড়বা। আমরা এই বছর থেকে ইউসিসিতে 2000 অতিরিক্ত 2000 টাকা দিলে আমরা কিন্তু তোমাদেরকে সাধারণ জ্ঞানটা পড়াই দিতেছি, একটা বই দিতেছি, লেকচার সিট দিতেছি, মডেল টেস্ট দিতেছি, তারপরে তোমাদের ক্লাস পাইতেছ, সব কিছুই পাচ্ছ তোমরা পূর্ণাঙ্গ। কাজেই এই কমার্সের স্টুডেন্টরা যদি তুমি কোচিং করতে না পারো, তোমার বন্ধু বান্ধব যারা কোচিং করে বা যারা ক্লাস করে ওদের ফটোকপি করে হইলেও তুমি তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করবা। কিন্তু তুমি ওই তোমার ইউনিটে যেভাবে প্রস্তুতি নাও, এই সাধারণ জ্ঞানটা ওইভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা 2 জায়গায় পরীক্ষা দিতে পারবা। মানবিকের স্টুডেন্ট ওরা এক বাপের এক সন্তান, মরে গেলে সব শেষ। তোমার ওইখানে 2300 আসন আর এখানে 53টা আসন। 2300-তে ভরসা পাইবে না, 53-তে ভরসা পাইবা। মানবিকের কি করছে দেখেন, ওরা কত সুন্দর, ওরা ওদের চেহারা কত সুন্দর যে ওরা কয়েছে আল্লাহ আমরা 1 ইউনিটে পরীক্ষা দিয়ে 2 ইউনিটে দিতে পারতেছি। 1 ইউনিটে কোচিং করে 2 ইউনিটে পরীক্ষা দিতে পারে, কিন্তু আসন দিছে, আসন তো তাই নাই। তো তুমি 2 ইউনিটে পরীক্ষা দিলে লাভ কি? এখানে সেকেন্ড হয়ে অনেকে সাবজেক্ট পায় না, এত শর্ত থাকে মানবিকের। কাজে হইলে তোমার নিজের ইউনিটই হবে না। এর জন্য আমি মানবিকের স্টুডেন্ট বলি যে তোমরা এক বাপের এক সন্তান। যদি তোমার নিজের ইউনিটি না হয়, তোমার আর অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। মূলত কিন্তু এই 1250 আসনে সায়েন্সের এখানে 1% স্টুডেন্ট এখন থেকে ডিপে কোচিং করে, এই 1% চান্স পায়। আর অন্যান্য সকল জায়গায় এদিকে সব জায়গায় 99% বাদ যায়, 1% হয়। তুমি যদি মনে করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পাইলে খুশি, আমি তোমাকে পরামর্শ দিই শুধু ডি করো, আমি গ্যারান্টি দিব। কিন্তু যদি আবার না হয় তখন তুমি আমার গাইড লাগবে আবার, কারণ তুমি যখন আদার্স ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাইবা তখন তোমার সায়েন্সের সাবজেক্ট লাগবে, ডি সাবজেক্টও লাগবে। এবং তুমি যখন এই 2 সাবজেক্টে নিতে যাইবা তখন তো তোমার উপর একটা চাপ চলে আসতেছে। ডি ইউনিট ডাবল ইউনিট কে নিছো? ডাবল ইউনিট শুধু তোমাদের জন্য। এখানে 4 সাবজেক্ট, এখানে 3 সাবজেক্ট, 7টা সাবজেক্ট। তুমি কি পারবা? আর তুমি বলবে আমি পারবো না, তাহলে পারবে কে? এখানে ভেরাস্তা রাইবো নাকি? তোমার মতো মানুষের তো পারবে। এই সেক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করবা। কি? সপ্তাহে 4 দিন এটা, 3 দিন এটা, অথবা 5 দিন এটা, 2 দিন এটা, অথবা 6 দিন এটা, 1 দিন এটা, অথবা 7 দিন এটা, 1 দিন এলে এটা ফলবা না, শুধু ক্লাসটা করে দেবা। সায়েন্সের পরীক্ষার পরে 1 মাস সময় পাওয়া যায়, ওই যে ক্লাসটা করে রাখছো ওই ক্লাসের গুণে তোমার পরীক্ষাটা অন্য দেশে ভালো হয়ে যাবে। অনেক সময় দেখবা কি বাসা বাড়িতে মা বোনেরা তরকারি কষিয়ে রাখে, কেন? গুরুত্বপূর্ণ কোনো মেহমান আসছে তাড়াতাড়ি সাফ করতে পারে। মেহমান আসতে দিয়ে দিচ্ছে, মেহমান কি বলে, ও মা আপনি অল্প সময়ের মধ্যে এত আয়োজন করলেন কেমনে? আমরা তো কিছু করি, এগুলো তো আমরা রেগুলার খাই। বাপ দেখাতে সমস্যা কি? এই তরকারি কষিয়ে রাখলে ক্লাস করে খাইবা সায়েন্সের পরীক্ষা পরে। এইভাবে যদি নিতে পারো তাহলে ভালো। এই সবচেয়ে ভালো সাবজেক্ট কিন্তু ডিতে, সব ইউনিটে ডিতে ভালো সাবজেক্ট। কিভাবে? ইংলিশ, ইকোনমিক্স, ল, সমাজ কল্যাণ, সমাজ বিজ্ঞান, কমার্স, ফাইনাল, বিবিএর 8টা সাবজেক্ট, সবগুলোই ভালো। আর সবচেয়ে ফোকাল সাবজেক্ট হলো সায়েন্সে। কিভাবে? এখানে কিছু স্টুডেন্ট আছে যারা 90 পেয়ে ফেল করছে, 1000-এর পরে আসল সংখ্যা শেষ, 90 পেয়ে ফেল করছে, 25 পেয়ে ফেল করছে, তাদের ঘর ডিউটির মেধা, তাদের কোচিং এর দরকার নাই, তারা দৌড়ে আইয়া এখান থেকে আইসা এই 400-500 আসন রয়ে গেছে। তাহলে আর হইল কি? পালি, সংস্কৃতি, উর্দু, নাট্যকলা, সাগর কলা, সুফি কলা। হ্যাঁ, তবে অনেকে নেয় এই ডাবল ইউনিট, অনেকে নেয় শনি সম্পদ একটা নেয়, রবি মূল বৃহস্পতি একটা নেয় না, 2টি একদিনে নিবা। যদি ফার্মেট থাকো সেটা ভিন্ন জিনিস, দুধ থেকে আসলে একদিনে নিতে হবে। এখানে একটা সূত্র আছে,
যত কোচিং আছে, প্রাইভেট আছে, মার্কেটিং আছে, আড্ডাবাজি আছে, বেড়ানো আছে, সব হবে 3 দিনে বা 4 দিনে। বাকি 3 দিন ঘর থেকে বেরোবে না, সূর্যের আলো দেখবে না, কোথায় বেড়াতে যাবে না, তাইলে মনে করবে তোমার ভালো প্রস্তুতি হচ্ছে। প্রতিদিনই তুমি ঘর থেকে বেরোবে, আই এম সরি, কাজ হবে না। এখন আমি বলছি সূর্যের আলো দেখবো না স্যার, ঘুমাবো। তোমার কে না করবে? এই তোমাদের এরকম একটা কাগজ দেওয়া আছে, পাইলে উল্টাও। ইউসিসির গবেষণা দেখো তো, ইউসিসির গবেষণা, ইউসিসির গবেষণা দেখছো? একটু দেখো তোমরা টাইম শেষে গবেষণা 17, 18, 19, 20, 21, 17, 18, 19, 20, 21, 1, 2, 3, 4, 5 বছর, 5 বছরের মধ্যে 4 বছরে করোনা ছাড়া উপরে হয়েছে করোনা, উপরের রেজাল্টটা করোনা দিয়ে আসছে। 1.5 বছর কোচিং করার পরেও দেখো ঘটনাটা কি ঘটছে। 5 বছর চিত্রটা আমি তুলে আমি করোনা দিয়ে অন্তত এইটুকু তোমাদের জন্য করছি, এবং এই জিনিসটা এই বছরই তোমাদেরকে জন্য উপহার হিসাবে আমি তোমাদেরকে দিলাম। তোমরা যদি একটু না বুঝো তাহলে কিন্তু সমস্যা। তোমরা দেখো 5 বছরের চিত্রটা দেখছো তো, এবার তোমরা আমার দিকে তাকাও। এই দেখো এখানে 1, 2, 3, 4, 5, 5 বছর। একটু লক্ষ্য করো, প্রত্যেক নিজ নিজ ইউনিট দেখলে হবে কত হাজার হাজার ছাত্র পরীক্ষা দিতেছে। দেখো আমার দিকে তাকাও, হাজার হাজার ছাত্র পরীক্ষা দিতেছে, উত্তীর্ণের সংখ্যাটা কত কম, অনেক কম পাস করতেছে, এবং আসন সংখ্যা কত নগণ্য, আর পাশের হারটা কত জঘন্য। এটা কি 1 বছর? প্রতি বছরই চিত্র একই অবস্থা। এবং আমরা উপরে চলে যাই, উপরে দেখো সর্বনিম্ন সর্বোচ্চ 21% পাস আছে, আর সর্বনিম্ন আবার 2.56ও আছে। এখন যতজন পাস করে কিন্তু ততজন আসন নাই, আরো কম। তাইলে এই যে ম্যাক্সিমাম আমরা দেখতেছি সবসময় 20-এর নিচেই থাকে, আর আর্টসে কমার্সে 10-এর উপরে উঠেই না কোনো সময়। সায়েন্সে এবছরও 10-এর নিচে আছে পার্সেন্টেজটা, পাশের হারটা। তাইলে এই যে পাশের হারগুলো আসলো 5%, 10%, 20%, আমাদের পড়ানোর আগে না পরে। তোমরা কিছু পারো না দেখে তো আমাদের কাছে আসতেছ। আমাদের এখানে বুয়েট নাই, মেডিকেল নাই, টোফেল নাই, জিমেট নাই, জিআরই নাই, সেট নাই, শুধু বিশ্ববিদ্যালয় আমাদের গবেষণা। তাহলে এই যে তোমরা এই রেজাল্টটা আসলো কি আমাদের পড়ানোর আগে না পরে? আমরা যদি না পড়াইতাম তাহলে কি হইতো? আরো অবস্থা খারাপ হচ্ছিল না? তাইলে কেন স্যার, কেন এই কেনের উত্তর জানলে তুমি চান্স পাইবা। আসো কেনের উত্তর জানি, আসো পামে। ক্লাস 1 পাশের হার 100%, পঞ্চম শ্রেণী 95%, অষ্টম শ্রেণী 90%, এসএসসি 80 থেকে 85, এইচএসসি 70 থেকে 75। খেয়াল করো, আমার দিকে খেয়াল করো। এই গ্রুপটি তো এখানে আইছে, এই গ্রুপটি ওইখানে আইয়া পরীক্ষা দিচ্ছে, নাকি অন্য কেউ আসছে? আইসা তারা আমাদের যে পার্সেন্টেজটা দেখাইলো, মনে হয় যে পার্সেন্টেজ দেখে কি মনে হয় এই লোকটা ছাদের পড়ছে, অথবা আকাশের থেকে পড়ছে, অথবা বিমান থেকে পড়ছে, অথবা 3 তলা লাফ দিয়ে পড়ছে, নতুবা তার এই অবস্থা কেন? ধাপ করে করে আসর খেলো না? তাহলে কেন স্যার, কেন? এক কথা উত্তর, এই সিলেবাসটা যে এখানে নাই, এই সিলেবাসটা যে এখানে নাই, এটা প্রমাণ করতে আসে না? এই লেখাপড়া যে এখানে নাই, এটা প্রমাণ করতে আসে না? এই গোল্ডেনের যে এখানে দাম নাই, এটা প্রমাণ করতে আসে না? এখানে ফার্স্ট বা সেকেন্ড বয়ের যে দাম নাই এখানে, এটা প্রমাণ করতে আসে না? কি নিয়ে তোমাদের অহংকার বাহাদুরি? তাইলে বলো কিসের ভালো ছাত্র তোমরা? কোন জায়গায় তুমি ভালো ছাত্র? সব এখানে। এখানে দৃশ্যটা এরকম, আমি তোমার বলতে পারি, আমরা ক্লাস 1-এ যখন পরীক্ষা দিছি, 1-এর কোনো কিছু কি 3, 4, 5, 6-এ আইছে? আসে নাই। কিন্তু 1-এ যদি আকারও শিকার সরাসরি না করতাম, তাহলে তো সামনে দিয়ে অগ্রসর হওয়া যেত না, নাকি? তাইলে আমি এখন বলতে পারি প্রাইমারি স্কুলের কোনো কিছুই হাই স্কুলের পরীক্ষায় আসে না বেসিক ছাড়া। হাই স্কুলে কোনো কিছুই এসএসসি পরীক্ষা আসে না বেসিক ছাড়া। এসএসসির কোনো কিছুই আসে না এসএসসিতে বেসিক ছাড়া। আর এসএসসির কোনো কিছুই ভর্তি যুদ্ধের পরীক্ষায় আসে না বেসিক ছাড়া। ক্লিয়ার? কোনো সন্দেহ আছে? এবারে আরেক ডিগ্রি বাড়াই। তাহলে এই ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত আমি ক্লাস 7-এ ফার্স্ট বয়, আমার কোনো দাম আছে? আচ্ছা, আগে তো মানুষ মেট্রিক পাস করলে দেখতে যেত, এখন ভর্তি যুদ্ধে কেউ যদি ভালো জায়গায় ভর্তি হইতে চায় পারে, তাকে দেখতে যায়। তাইলে এই ঘটনাটা কি হয়েছে? ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত পুরাটাই প্রাইমারি স্কুল।
পুরোটা প্রাইমারি স্কুল হয়ে গেছে না? তো প্রাইমারি স্কুলের ভালো স্টুডেন্ট নিয়ে তোমাদের এত অহংকার থাকবে কেন? এটা প্রমাণিত না? এবার আসলে সরকারে কি করছে? এবার সরকারে কি করলো শুনি। এখান থেকে 20 অন্যান্য বছর 80 নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবার নিচে মাত্র 20। এখান থেকে এখানে সবসময় 80 নিত এসএসসি এসএসসি থেকে, এবার নিচে কত? 20। আর কোন একটা ইউনিভার্সিটি নেয় নাই, 1 নাম্বারও নেয় নাই। এখন আগামী বছর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে যে কেউ যখন নেয় নাই আমরা এই বিষয় পালাই দেবো, তাইলে কি পুরাটা প্রাইমারি স্কুল হইল না? তাইলে তোমার এসএসসি এসএসসির দাম কি রইল? যে তুমি এসএসসি এসএসসি পাস না করলে তুমি অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবা না। এই জন্য একটু গুরুত্ব দিতে হচ্ছে, আর কিছু না। আর বর্তমান সরকার কি করছে এটাকে, আমাদের যে সামনে যে নতুন কারিকুলামটা আসতেছে ওই কারিকুলামে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা রাখে নাই, সব বার্ষিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়াটা এটা আসলে একটা ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড় বুঝো? স্যার আমরা এখানে যারা আছি এখন একটা দৌড় দেবো, গত বছর চট্টগ্রাম। ওরে আল্লাহর এত দূরে কেন? তোমার চিন্তা করার সুযোগ নাই। কাশ্মীরে যাই দেখি অত নাই, কুমিল্লা যাই দেখি রে ভাই গেল কই, দিল্লি যাই দেখি 10-12 জন, শেষ পর্যন্ত চট্টগ্রামে যাই দিই মাত্র 7-8 জন। সমস্যা তো এখানে কয়জন আছো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা পরীক্ষা প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করবা? আমরা তো এই 40-50 জন একটা বেস থেকে এই 7-8 জনের বেশি পাই না। একটা ক্লাস মিস করে 3টা ক্লাসের দোটে, যেটা মিস করছো সেটা তার আগেরটা এবং পরেরটা, এরকম যদি 4-5টা ক্লাস মিস করে দিতে পারো আল্লাহর রহমতে ফেল করতে কোনো সমস্যা নেই। কত তাড়াতাড়ি ফেল করতে চাও? ক্লাস মিস করে দাও। আর এটাকে আমি তুলনা করি দাঁতের সাথে, যার সবগুলো দাঁত আছে একটু হাসি দাও তো, দেখি সুন্দর লাগতে আছে। যার ভাঙ্গাচুরা আছে একটু দাও তো, আরো সুন্দর লাগতে আছে। যারা ক্লাস মিস করে ওগুলো আমরা ভাঙ্গাচুরা দাঁতের সাথে তুলনা করি, আর কেমনি বুঝে মতন করে। আজ যে এখানে যারা আছে একটা স্টুডেন্ট বাংলা জানে না, ইংরেজি জানে না, কোনো সাবজেক্টের কোনো জ্ঞান নাই, এগুলো কি বাবা মারা জানেন? অথচ গোল্ডেন আসতেছে, পরীক্ষা দিছে। এই ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্টের ভিতরে যতগুলা কলেজ আছে সবগুলা কলেজ, সারা বাংলাদেশের কথা বলছি, আবার বলছি ক্যাডেট কলেজ, ক্যান্টনমেন্টের ভিতরে যতগুলা কলেজ আছে সবগুলা কলেজ, রাজুক কলেজ, ভিকারুন্নেসা, এরা একটা কঠিন প্রশাসনে লেখাপড়া করে আসে, আমাদের কাছে এসে একটা স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ করবো আর কি, ধরবো আর কি, নিবো আর কি, এই যে একটু অবহেলা, এই অবহেলা তাদেরকে পিছনে ফেলে দিচ্ছে। অর্থাৎ বিশাল গরম থেকে বেরিয়ে সেরমে ঢুকলে যাওয়া হয়। বাংলা একটা প্রশ্ন আসছিল, 18 বছর বয়স কবিতা 18 শব্দটা কয়বার ব্যবহার করছেন? আবার আর করে স্যার 18 কয়বার ব্যবহার করছেন? পরীক্ষা হলে তুমি 18 বুঝো না, 18 বুঝো না, তুমি তোমার মতো করে আনসার দিয়েছো, তুমি কি নাম্বার পাইবা? এই প্রশ্নের উত্তর কারা দিতে পারে? যারা যাদের কবিতার মুখস্থ থাকে। আর মুখস্থ থাকলেও মুহূর্তে গনে 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 হিসাব করে, এটা কঠিন কাজ না? পান্তা ঘি একটা বাগদার অপচয় করা, নষ্ট করা, 82 টাকা, বোর মধ্যে 3টাই হচ্ছে 3টা হয়। তোমাকে খুঁজতে হবে গুড বেটার বেস্ট। তুমি যেটাকে বেশ মনে করছো, তিনি প্রশ্ন করছেন, উনি কি সেটাকে বেশ মনে করবেন? ওনার মনের সাথে তোমার মনটারে মিলিয়ে দিলে না নাম্বার পাইবা। এই 19-এর কি আইছিল জানো? নুরুল উদ্দিনের কথা কতবার উল্লেখ আছে বলো, কে বলবা? এখানে কি একজনের ভালো স্টুডেন্ট নাই? নুরুল উদ্দিনের কথা কতবার উল্লেখ আছে? এত বড় কবিতা একটা, আমি এই কবিতা দেখি আমি নিজেও আর গুনি নেই। কি ভয়ঙ্কর অবস্থা কর। হ্যাঁ, একটা ট্রান্সলেশন আসছে মোটের উপর তারা সুখী, এটা আফটার অল দিয়ে করে দেয়, অন দা হল দিয়ে করা যায়। আমাদের স্যার আফটার অল দিয়ে করেছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আফটার আনসার দেয় দিল অন দা হল। আফটার অল কেন হবে না, এটা কোনো ব্যাখ্যা নাই। এক কথা শেরে বাংলা এখানে ফজল কিভাবে পড়ছিল, এক কথা পড়ছে, এক কথা ছিলে ফেলছে। একদিন তার বাবা দাঁড় ধরছিল, বলো ধরতে 40 পাতা কি আছে, সেদিন শেরে বাংলা বলে দিয়েছিল 40 পাতা কি আছে। এবার তোমার পালা। শেরে বাংলা বলছিল শুধু 40 পাতা কি আছে, আর তোমার বলতে হবে সব বইয়ের সব পাতায় কি আছে। শেরে বাংলা সেই দায়িত্বটা বাড়ছে না কমছে? শেরে বাংলা যদি বাঁচা থাকতে এই মুহূর্তে পরীক্ষা দিলে তোমাকে ফেল করার সম্ভাবনা আছে। কারণ উনি যে আমলে বাহাদুরি দেখাচ্ছেন ওই আমলে আমরা ছিলাম না, থাকলেও না খবর আছে, উনি খালি মাঠে বলতে দিয়ে গেছেন। আসলে ইংরেজি নিয়ে বলি, একটা স্টুডেন্ট ইংরেজি জানে না, অথচ গোল্ডেন 5। বাবা মা খুশি। কিসের গোল্ডেন এগুলা? ভয়েস নারেশন, কারেকশন, পিন পয়েন্টে, ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, অ্যানালজি কিছু নাই। নতুন করে এগুলো শিখতে হবে। কেউ যদি দাবি করো স্যার আমি তো এগুলো কিছু কিছু পারি, জানি, বুঝি, আমিও জানি তুমি কিছু কিছু পারো, জানো, যেটুকু জানো এটুকু নফল নামাজের মতো, ফলে সব আছে, না ফলে গুণা নাই। তোমার এই নফল নামাজ দিয়ে ফুলসারা থর হইতে পারবে না, পণ্ডিতি করবা, ধরা খাইয়ে দেবে। এই গার্ডিয়ানরা আপনারা তো জানেন, আজ থেকে কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক 2 জন স্টুডেন্ট ইংরেজি পাস করছে, শুনেন নাই? ওই বছর কি আমরা ছিলাম না? নটরডেম ছিল না? হলি ক্রস ছিল না? আমাদের স্যাররা ছিল না? যেভাবে তুফান আসিতেছে ওইভাবে ছাতা ধরেছি, কিন্তু মাঝে মাঝে পারিতেছি না। এই ইংরেজি জন আমরা যুদ্ধ ঘোষণা করছি,
আমরা তোমাদেরকে সলভ ক্লাস দিব এবছর 10টা জায়গায় 20টা ইংলিশ ক্লাস দিছি। তারপরে যদি ইংরেজিতে কারো প্রাইভেট পড়ানো লাগে থামলে দাঁত ফলাই দেবো তুমি। হ্যাঁ কেন? এই ইংরেজির জন্য সবার আগে যে কাজটা করবা, এই সাপ্লিমেন্টটা শেষ করবা। এই কয়েকদিনে সাপ্লিমেন্ট শেষ করবা। এই ইংরেজির জন্য যার তোমাদেরকে ভর্তির সময় বইয়ের সাথে সাপ্লিমেন্ট দেওয়া আছে, যদি না দিয়ে থাকে তোমরা ভর্তি রিসিপ্টে লিখে দেওয়া আছে যে যাদেরকে দেয় নাই বা শেষ হয়ে গেছিল হয়তো, তো তোমরা এটারে একটা ঠান্ডা মুখস্থ করবা। এটা যদি তুমি না পারো, এটা যদি তুমি এই যে ওয়ার্ডগুলো যদি শিখতে না পারো, এখানে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, মুখস্থ করে ফেলবা। তাহলে সোশ্যাল এক্সারসাইজ তোমরা এক্সারসাইজ করতে পারো না কেন জানো? এই তোমরা একটা রাইটারের বই, দুইটা রাইটারের বই পড়ছো, আমরা এখানে সবগুলো রাইটারের বই নিয়ে আসছি, 12 অংশগুলো নিয়ে আসা হয়েছে। ডিগ্রি মাস্টার্সের বইগুলো ফলো করা হয়েছে, অনার্সের বই ফলো করা হয়েছে, তারপরে তোমার এই যে অনলাইন ফলো করা হয়েছে, কলকাতার বইগুলো ফলো করা হয়েছে। এই সব কিছু মিলে যখন একসাথে একটা লেকচার শিট 10 পেজ 20 পেজ হয়, আর তোমরা হ্যাঁ কি এটাতে পড়তে পারি না, হ্যাঁ খালি চোখের মধ্যে অন্ধকার দেয়, পড়তে পারে না, তো পড়বা কেমনি? এখন আঙ্গ স্যাররা যখন পড়াইতে যায় অর্ধেক পড়াইতে পারে, অর্ধেক পারে না। তোমরা বলছো স্যাররা তো মানে রাখি আইছে, তো স্যাররা রাখি স্যাররা কি পুরোটা পড়া সম্ভব? তুমি বাকিটা শেষ করবা। আমরা তো এখানে 20 পেজের দরকার কি, আমরা তো 5 পেজ দিলে তো যথেষ্ট। কোনো অভিভাবক কি আমরে বলছেন যে এত 5 পেজ দিতে হইব? আমরা যা দিচ্ছি, কারণ তাইলে প্রশ্ন কমন পড়বে না, কমাই দিলে প্রশ্ন কমন পড়বে না, এই জন্য বেশি বেশি করে দিচ্ছি যাতে প্রশ্ন কমন পড়ে। এবং তোমরা যারা ভালো স্টুডেন্ট, যারা পড়ুয়া, এই রমজান মাসে ইফতারি এত মজা লাগে কে? সারাদিন না খাওয়া, ইফতার সময় কখনো শুনছে বাবা আমার তরকারি হলে ধরা লাগছে, মরিচ বেশি হয়েছে, লবণ কম হয়েছে, টানার লগে যায় কি? ইনসিসির ওরিয়েন্টেশন করলে এরকম পড়ার ক্ষুদা লাগে। আজকে তো অনেকে মনে করতেছো খালি যাই আলোই না, বাসার মধ্যে যাই আলোই, কিন্তু তুমি যাই 12 জনে যায় শেষ করে ফেলেছে। আপনি তো নাই কোন দল প্রতিযোগিতা, কেউ যদি একা পিছনে থেকে দৌড় দেয়, পিছনে ম্যান সামনের ম্যানকে ধরার জন্য আপনার চেষ্টা করেন, কিন্তু সামনে যিনি থাকেন উনি কি দুর্বল? উনি কিন্তু দুর্বল না। এসএসসি এসএসসি পরীক্ষাটা কি এটা তোমরা জানো না? এসএসসি এসএসসি পরীক্ষা মানে নদী ভাওয়ার পরীক্ষা, বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সাগর ফাড়ি দেওয়ার পরীক্ষা। তুমি যতক্ষণ পর্যন্ত নদী এবং সাগরের পার্থক্য না বুঝবা, তোমার বাবা মা না বুঝবে, ততক্ষণ তুমি সাফল্য আশা করো না। নদীতে ছিলে তুমি 2 বছর লাগাইয়া, আর সাগর ফাড়ি দিবে তুমি 2-3 মাসে, কি করে সম্ভব? এখন এখানে আমাকে একটাই প্রশ্ন করতে পারো, এটা আদৌ নদী সাগর কিনা? বিশ্বাস করলে করবা, না করলে নাই। যতগুলা কথা বলতেছি, একটা কথা অতিরিক্ত বলতেছি না, প্রতিটা কথা বলতে হবে। ভাব কথা বলার সম্পর্কে আমার নাই, আমি বলি না। নদীর এক তীরে দাঁড়ালে আরেক তীর দেখা যায়, সাগরে সহজে কুল কিনার আসে না, সাধনা করে তীর আনতে হয়। এই সমস্ত সিচুয়েশনে আমরা 3 ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে আতঙ্ক থাকি, ভয়ে থাকি। এক, বা আমার বড় সন্তান কিংবা একমাত্র সন্তান, ওদেরকে সহজে বোঝানো যায় না। বাবারে বুঝালে মায় বুঝে না, মারে বুঝালে বাবাই বুঝে না, বাবা মা দুজন বুঝছে, ক্যান্ডিডেট বুঝে না। এই 3 জন একত্রে পাইলে বুঝবো আসে, সাফল্য আসে, একত্রিত পাই না। আচ্ছা বাবা মা ক্যান্ডিডেট 3 জন আইসেন আজকের এই ক্লাসে বা ওরিয়েন্টেশন হয়ে যাচ্ছে, এরকম কয়টা ফ্যামিলি আছেন? এই ঘরগুলা পাকা, সাফল্য না আসার কোনো কারণ আমি দেখছি না। বাবা মা থাকতেও যারা আনতে পারো নাই, একটা সুযোগ আছে বাবা মাকে পাঠানোর, সেটা হলো আগামী শুক্রবার সকাল 8টায়। শুধু বাবা মা পাঠাই দিবা, ইনশাআল্লাহ তোমার একটু সহযোগিতা এখানে লাগবো। আমাদের কাছে 2 ঘন্টা থাকবে, আর বাবা মার কাছে থাকবে বাকি 23 ঘন্টা না 22 ঘন্টা। হ্যাঁ, তো এখন আপনার সন্তানকে আপনি যেভাবে দারোয়ানি করবেন, আমরা কি পারবো সেই দারোয়ানিটা করতে? অন্য কেউ পারবে না। আমার ছাত্র দরকার নাই, যতজন ছাত্র দিবেন ততজন বাবা মা দেন, আমি রেজাল্ট দিব। একটা ঘর 4টা ফিলের উপর দাঁড়ায় থাকে, এখানে 4টা ফিলার আছে, বাবা মা ক্যান্ডিডেট আমরা। এই 4 জনের মধ্যে একজন যদি দুর্বল হয়ে যায়, কিছুই হচ্ছে না, একটা নাম্বার কম পাইতেছি। আর 1 নাম্বার যে আমাদেরকে কত পিছনে ফেলে দিচ্ছে গড নোজ। আমি বাবার সাথে যখন কথা বলি, বাবাকে বলি আপনি যদি আমাদের কথাগুলো শুনেন আপনার সন্তান 5 নম্বর বেশি পাবে, মা হিসেবে যদি শুনেন আরো 5 নম্বর বেশি পাবে। এই 10 নম্বর হচ্ছে বাবা মার হাতে, আপনার বাবা মার 10 নম্বর দিয়ে দেন, বাকি 90 জন আমরা চেষ্টা করতেছি। কিন্তু আপনারা বাবা মারা এত কিপটা, এই 10 নম্বর দিতে চান না, আপনাদের সময় নেই। আপনাদের যদি সময় না থাকে, আমাদের তো 90 নম্বর। আমি নিজে ফাঁকি দেই, আমার স্যাররা ফাঁকি দেয়, আমার কর্মকর্তা কর্মচারীরা ফাঁকি দেয়, আপনারা বাবা মাহে ফাঁকি দিচ্ছেন কেন? আজকে সেই নাম্বার দেওয়ার দিন, প্রতিশ্রুতি রক্ষার দিন, যদি সত্যি সত্যি সেই নাম্বারটা না দেখাতে পারি, তাহলে তো আপনাদের কাছে হুজুর খেয়ে গেলাম। এই বাবা মার বড় সন্তান কি ছোট হয়ে যাবে? ছোট আর কোনো সুযোগ না, জানতাম না জেনে ফেলছি। যে কোনো কাজ করতে সাবধান। আমি জানিয়ে দিলাম তোমার পিছনে একটা গর্ত আছে, তুমি কি সাবধানতা অবলম্বন করবে না? চোখ বন্ধ করে হাঁটবে, এটা তোমার ব্যাপার। আমি তোমাকে পাইলাম না, তুমি তো করতে পারতে পারতো, আবার নাও করতে পারছি, এটা 1000 এখন ঠাডা হরিয়া বগা মরে না। গত বছর তাদের হয় নাই। আমি যদি আমার চোখটা বন্ধ করে ওইখান থেকে 100 জনকে এখানে নিয়ে আসি, ওই 100 জনের মধ্যে 80 জনই পাই বাবা আমার বড় সন্তান কিংবা একমাত্র সন্তান। আমি গল্পটা বলবো না,
বড় ভাই বড় বোন না থাকলে যেমন সমস্যা, আবার থাকলেও কিছু সমস্যা আছে। মনে করো তোমার বড় ভাই বড় বোন আছে, এরকম বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেশে চান্স পায় নাই, এখন সে কর্মক্ষেত্রে ঢুকে গেছে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছে, কিন্তু তার মনের মধ্যে একটা তুষের আগুন জ্বলতেছে, আমি যে কাজটা করতে পারি নাই আমার ছোট ভাই বলে সেই কাজটা করে দেখাই দিব, আমি যেখানে ভুল করছিলাম আমার ছোট ভাই বলে সে ভুলটা হতে দেবো না, প্রশ্নে আসে না, সে সুযোগ এই বছর এসে গেছে। সেই সুযোগ এই বছর এসে গেছে। ইন্টার পরীক্ষা শুরু হওয়ার 3 মাস আগের থেকে তোমার উপরে একটা রোলার কোস্টার যেতে আছে, তোমার ডাইনে বামে টাকা দিয়ে দিচ্ছে না, মনে হয় তোমার জন্য একটা দারুণ ঠিক করছে, 1 বার 2 বার 3 বার কতক্ষণ বার লাগে, ফট করে দিন কয়ে বলেছে নিচে শ্বাস পায় না আমার এসে হইতে। এই কথাটা বলার সাথে সাথে বড় ভাই বড় বোন এত কষ্ট পাইছে, জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, আজ মসজিদে ঢুকছে, ঢুকে আল্লাহ কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুই দেখছস আমি তোর ভালোর জন্য বলছিলাম না খারাপের জন্য বলছিলাম, ওই ফ্যামিলি সবার সামনে আমার অপমান অবস্থা করলো, তো আল্লাহ তোর কাছে একটাই ফরিয়াদ, তুই আমার যা করছস ওরও তা করে দিস। অবস্থা বাবা তুই তো দেখে কি ভাই বোনে ঝগড়া লাগছে, আর ওরা ঝগড়া লাগে না, আঘাত করা হচ্ছে, কোন জায়গায় আঘাত করলে এটা ফেল করে যাবো, ওই বড় ভাই বড় বোন একটু বেশি বুঝে, কাজে আগামী 5 মাস ওই সমস্ত বড় ভাই বড় বোনদের সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। তারা যদি বেশি বাড়াবাড়ি করে এগুলা রেকর্ড করে রেখে দাও, ভর্তি পরীক্ষার পরে প্রতিশোধ নাও। এখন না দুইটা পাইপ দুইটা গোল্ডেন, ওরে আল্লাহর এটা আমি ভয় পাই, 2 পাইপ 2 গোল্ডেন, ভয়ঙ্কর। ওদের শরীরে কোনো টাচ করা যায় না, আগুন জ্বলে, শুধু কি ওদের শরীরে জ্বলে, কিছু কিছু বাবা মার শরীরে জ্বলে, আর সেখানে তো অনেক বাবা মা আছেন আপনার সন্তানের 2টা পাইপ আছে গোল্ডেন আছে, এই সন্তানটা এই কথা বলা সাহস আছে আপনার? হ্যাঁ ভালো না, ফাইজের একটা সীমা আছে তো নাকি? এসএসসি তো অনেক ভয় দিয়েছে, কিছু হয় নাই, এসএসসি তো অনেক ভয় দিয়েছে, কিছু হয় না, এখনো কিছু হবে না, এই পথে সঙ্গে কাজ করে। বাবা যদি কিছু বলতে চায়